পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। গত কয়েকদিন ধরে নওয়াব ভাই একেবারে লাপাত্তা। হঠাৎ করে লোকটা উধাও হয়ে গেল নাকি? ইদানিং তেমন একটা দেখা সাক্ষাৎ নেই। লোকটা গ্রামে আছে অথচ বিধা বাড়িতে আসবে না তা হয় না কখনো। রোজ একবার হলো টো করে চক্কর মেরে আসবেন। নিজের মহামূল্যবান রত্নটা যে বিধা বাড়িতে পদ্ম ফুল হয়ে ফুটে আছে, তাকে দেখার জন্য হলেও তো ওনাকে একবার আসতেই হবে। সে তৃষ্ণা চেয়ে তাকে বহু তৃষ্ণাত করে তুলে। কিন্তু ইদানিং লোকটার দেখা পাওয়া জ্যোৎস্না মাখা রাত্রির চন্দ্রের মতন হয়ে এসে দাঁড়িয়েছে। আগের মতন আনাগোনা নেই, কেমন একদম চুপচাপ নিরুদ্দেশ। গোপন সূত্রে জানা গেল তিনি নাকি শহরে গিয়েছেন, এই জন্য এত কোলাহল নেই। তার বিদেশি ফুপুর পরিবার নিয়ে গ্রামে ফিরছে। তার উপর সামনে এমপি নির্বাচন। ওনার ছোট চাচু ইকবাল দ্বিতীয়বারের মতো নির্বাচন করছেন। সেসব বিষয় নিয়ে দৌড়াদৌড়ির উপর আছেন বাড়ির বড় ছেলে, কেবল সে একমাত্র। এই জন্যই সব দায়িত্ব তার ঘাড়ের উপরই। তার উপর বাড়িতে তিনটে বিবাহ উৎসবের প্রতিযোগিতা লেগেছে। এক মেজ চাচাতো ভাই ও দুই ফুফাতো বোনদের বিবাহ গ্রামে বসে হবে। সব মিলিয়ে বেচারা শ্বাস নেওয়ার সময়ও নেই। তখন খুব ভোর, অত সকালে কেউ ওঠেনি। পাখি মেঠো পথে হেঁটে যায়। দুপাশে ফসলি জমিতে ভর্তি, সেখানে সবুজে ঘেরা দুদুলমান ধানের ডগা মৃদু হাওয়ায় হেসে দুলে ওঠে। ওর নিকট জায়গাটি চমৎকার লাগে। সে যদি কবি হতো, চমৎকার 2 লাইন কবিতা তৎক্ষণাৎই লিখে ফেলত। মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে হেঁটে যায়, বিশেষ করে মন খারাপ থাকলে। বিলের মধ্যে সরু মাটির রাস্তার পাশ ঘেঁষে সারি সারি লম্বা তাল গাছগুলি দৈত্যের মতন অতিশয় দর্প নিয়ে দাঁড়িয়ে রয়। ঝিরঝির হিমেল হাওয়ায় শরীর ভালো লাগা শিহরণ জাগিয়ে তোলে। জায়গাটি যাতায়াতের জন্য খারাপ না, বিশেষ করে শীতকালে তার আসল সৌন্দর্য পঞ্জীভূত হয়। কারো মন খারাপ থাকলে এখানে আসলে অনায়াসে ভালো হয়ে যাবে। মেন রোডে উঠে স্কুল ছুটল। আজ ইচ্ছে আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছিল। পাখিকে দেখে এগিয়ে এলো। মুখটা ওর ফুলো দেখেই আন্দাজ করা যায় বেচারি সবে ঘুম থেকে উঠে এসেছে। আজকে প্রথম ক্লাস। হেড স্যার নেবেন। ওনার ক্লাস মিস করা মানে জরিমানা দেওয়া। স্কুলে নতুন নিয়ম চালু হয়েছে, একদিন স্কুলে না গেলে 20 টাকা জরিমানা। তার উপর উনি গণিত সাবজেক্ট নেন। ওর মনে আছে একবার ওর কাছে বীজগণিতের সূত্র জিজ্ঞেস করেছিল। বেচারি যা পারত ভয় সেসবও ভুলে গিয়েছিল। যার প্রভাবে জোড়া বেতের মার পড়েছিল হাতে। বড় ডেঞ্জারাস লোক, অথচ কথা বলার সময় মাগো শোনাগো বলে ভাসিয়ে ফেলে। যেন এই বান্দার মতন ভালো লোক দ্বিতীয়টি নেই। তালুকদার বাড়ির সামনে দিয়ে পিনে দুজনে হেঁটে যাচ্ছিল। দেখলো মেন ফটক শটান করে খোলা। গেটের ভেতরে তিনটে মাইক্রোবাস পার্কিং স্পটে পার্ক করা। আরেকটি মেইন রোডে রয়েছে। পাখি উকি মারল, ভেতরে কাউকে তেমন দেখা গেল না। এত সকালে বুঝি কেউ উঠেনি অবধি। ইচ্ছে শশব্যস্ত প্রকটেই শুধালো, উকি দিয়ে অমন করে কি দেখছিলি? এত গাড়ি কেন ভেতরে? কারা এসেছে রে? বিদেশি ফুপু তার পরিবার সহ এসেছে। তার উপর ছোট ফুপু, ছোট চাচুও এসেছেন। ইকবাল চাচুর সামনে এমপি নির্বাচন। উনি দ্বিতীয়বারের মতন নির্বাচন করছেন। আবার বাড়িতে তিনটে বিয়ে। খুব মজা হবে। আমার সঙ্গে তুইও থাকবি। না রে, অত মানুষের মধ্যে আমি যাচ্ছি না বাপু। এমনিতেই বেশি মানুষের মধ্যে অস্বস্তি ফিল করি, হাঁসফাঁস লাগে। ইচ্ছের প্রাণোচ্ছল অন্তঃপদ ক্ষণিকের তারতম্যর মধ্যেই ক্ষুব্ধ হলো। মুখটাকে মেঘের মন্ত্রের ন্যায় অন্ধকার বানিয়ে রাখে। পাখিকে রেখে আগে আগে হেঁটে যায়। পাখি বুঝে গেল এই বেচারি ইচ্ছে চরম রকমের রেগে আছে। মেয়েটা অত অবুঝের মতন করলে চলে? কথা বলে লাভ নেই, বুঝবে না। দুপুর 3টা নাগাদ পাখি পাটিসাপটা পিঠা বানিয়েছিল। জীবনে প্রথম বানালো। খেতে খারাপ হয়নি। তাদের বাড়িতে সপ্তাহ একবার হলেও পিঠা তৈরি হবে। ওর আব্বার পিঠা বড়ই পছন্দ। পিঠা হলে আর কিছু লাগে না। 10-12টা পিঠা বক্সে ভরে নিখিল ভাইদের উদ্দেশ্যে নিয়ে কিশোরী দুরন্ত চঞ্চল পায়ে হেলিয়ে তুলিয়ে ছুটে। সে একটু চটপটে স্বভাবের।
পাখি দুষ্টু বটে, রাস্তা দিয়ে গেলে হাঁটে না যেন ঘোড়া চলে। আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছিল। নিখিল ভাইদের ওইখান থেকে সরাসরি কোচিংয়ে চলে যাবে। দরজা চাপিয়ে রেখে ওর আম্মাকে বলে বেরিয়েছিল। নাচতে নাচতে নিখিলদের বাড়ি এসে হাজির। গায়ে আলিয়া কাট সুতি একটি গাউন, মাথায় ঘোমটা দেওয়া, পায়ে কালো বেল্ট, স্লিপার জুতা খুলে বক্সে হাতে নিয়ে ভেতরে ঢুকে পড়ল। সামনের ঘরে নবাব ভাইদের দেখা মিলেছে। আচ্ছা, এই লোকটার কি কোনো কাজকর্ম নেই? সারাদিন অন্যের বাসায় পড়ে বসে আছে। আজাইরা লোক একটা। কতগুলি দোকান আছে, বসে না থেকে সেগুলো ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলেই তো পারে। নবাব পানি খাচ্ছিল। পাখিকে অমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে পানির পাত্র রেখে চেয়ার টেনে বসে পড়ল। স্টিলের স্কেল ঘুরিয়ে ঘুরিয়ে নিটল উষ্ঠ ভাজে শুধালো। অমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রয়লার মুরগির মতন ঝিমাচ্ছিস কেন? আমি ব্রয়লার মুরগি হলে আপনি কি সাদা বিলাই? বাহ, ইদানিং তো ভালোই তক্ক করে শিখে গেছিস। উচিত কথাই তো বলছি। ঠিক আছে, মানলাম আমি সাদা বিলাই। তোর হাতে ওটা কি? বলবো না। ঘ্রাণে কয় পিঠা? কি করে বুঝলেন? আমার ষষ্ঠ ইন্দ্রিয় তোদের মতন না, বুঝলি? পাশ দিয়ে একটি নেড়ি কুকুর হেঁটে গেলেও বলতে পারি। এটা একটু বেশি চাপা মারা হয়ে গেল না? মুখে তেমন কিছু বললো না। নফ উঠে দাঁড়ায়, এগিয়ে পাখির সন্নিকটে এসে এক প্রকার পিঠার বক্স ওর হাত থেকে ছো মেরে নিয়ে নিল। পাখি নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত পরিমাণ সময় পর্যন্ত পেল না। তার আগে বক্স লোকটার হাতে। সে উপস্থিত জ্ঞান শূন্য হয়ে পুরাই বেকুব বুনে গেল। আকস্মিক তার মস্তিষ্ক হতবিহ্বলতা নির্বোধ হয়ে পড়ল। বক্সের মুখ খুলে লোকটা এক পিস পাটিসাপটা পিঠা মুখে তুলে নিল। সাথে সাথে চোখ বন্ধ করে পিঠার স্বাদ অন্তঃকরণে উপভোগ করতে লাগলো। প্রেয়সীর হাতের প্রথম বানানো খাবার একজন পাগল প্রেমিকের মুখে অমৃতের মতনই ঠেকল। পাখি ওনাকে মাঝপথে আটকে দিতে চাইল। পিঠার বক্স ধেয়ে এসে কেড়ে নিতে আসলো। তার আগেই লোকটা এক হাত দিয়ে উঁচু করে বক্স ধরল। অতঃপর পাখি আর হাতে নাগালি পেল না, মুখটাকে ভার করে বলল, আমি পিঠা আপনার জন্য আনিনি নওয়াজ ভাই, এসব নিখিল ভাইদের জন্য এনেছি। নব পাত্তা দিল না ওর কথায়, না কানেও তুললো। সে গপাগপ গিলতে লাগলো যেন এখন খাওয়াটাই ওর মুখ্য বিষয়। 5 মিনিটও টাইম নিল না। 10-12টা পিঠা মুহূর্তের মধ্যেই গলা দিয়ে খেয়ে শেষ করে দিল। এক গ্লাস পানি খেয়ে পেট টান টান করে লম্বা ঠেকুর তুলে নির্মল ছোটে নরম তাকে পিষে স্বচ্ছ চাহনি ফেলে বলেন, খেতে বেশ ভালো ছিল। জানিস, পিঠা আমার অনেক পছন্দ, তাই উপেক্ষা করতে পারিনি। তবে সমস্যাটা হলো এই যে তেমন বেশি একটা খেতে পারি না, বুঝলি? পাখি পুরো আহামক বনে গেল। নির্বোধ মতন কতক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। উনি নাকি বেশি একটা খেতে পারে না। ও আল্লাহ, তাহলে 10-12টা পিঠা খাপুস খুপুস করে খেয়ে নিল কে, গিলে নিল কে শুনি? খেতে পারলে না জানি আরো কি কি করত। চোখের সামনে এসব উল্টাপাল্টা ঘটনা দেখে ওর মাথা ঘুরঘুর করে ঘুরছে এখন। এই মধ্য দুপুরে এমন একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হওয়াটা কি খুব জরুরি ছিল? এমন দুর্ভাগ্যজনক ঘটনার সম্মুখীন হবে ও কাশ্মীর কালেও কল্পনায় বসেনি। তুই অমন করে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? পিঠা খেয়েছি বলে বড্ড রাগ হচ্ছে? গালি দিচ্ছিস না তো আবার? আসলে অনেক ক্ষুধা লাগছিল তাই খেয়েছি। প্লিজ রাগ করিস না। আচ্ছা বাদ দে এসব। মুক্তিকে আমার হয়ে একটা ধন্যবাদ দিয়ে দিস। আহারে বেচারি এত কষ্ট করে বানালো। এত সুন্দর পিঠা বানানোর জন্য হলেও অন্তত একটা ধন্যবাদ প্রাপ্তি। পাখি ওনার কথা শুনে রাগে ক্ষোভে কাঁপে, নাকের পাটা ফুলিয়ে ফুলিয়ে শ্বাস ছাড়ে। নফ আর চোখে কিশোরীর ফোলা নাক দেখে খিজে থাসে। কিশোরীর ঘন ঘন পাপড়িযুক্ত আখি যুগল, সুললিত কণ্ঠস্বর বসন্ত দুদিকেও হার মানায়। দেখতে ভারী সুশ্রী উজ্জ্বল শ্যাম বর্ণের মুখটা মায়াবী, বড়ই মায়াবী। জৈব দুটো প্রথমে মোটা হয়ে উঠে চিকন হয়ে শেষ হয়েছে। দেখতে চমৎকার। পাখি লোকটা সুনিপুণে মনোযোগ সরাতে ফুকুক করে কাছে। নফ গ্রীবা দেশে থুতনি লাগিয়ে ঘষে। গলাটা টান টান করে পাখিকে সবেগে সুদৃঢ় কণ্ঠে শোধালো, আশ্চর্য, পিঠা এত কষ্ট করে বানালাম আমি, আর ধন্যবাদ পাবে মুক্তি আপায়? আহা, আপনার মতন এমন উদারসৎ দয়ালু মায়ালু লোক দুটোও হয় না। সত্যি আপনি অতুলনীয়, ন্যায্যপরায়ণ লোক। অবিশ্বাস্য তুই বানিয়েছিস।
ইয়ারকি মারার জায়গা পাস না? আপনি তো আবার বেয়াই লাগেন, তাই আর কি করছি আজাইরা। কই তোর মুখ দেখে তো মনে হয় না। পাখির মুখ বিক্ষিপ্ত হয়ে উঠল, রাগের হালকা ছুটে বেড়ায় দেহ জুড়ে, কোমরে আটসাট বেঁধে নামে মাঠে। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। সকলে ভাবে কি সে কোনো কাজই পারে না, অথচ কত সুস্বাদু রান্না জানে। সেগুলো কেউ মনোযোগ দিয়ে দেখতো, একটু একটু প্রশংসা করত। কিশোরী সদ্য হওয়া মেঘমন্ত্র মন ক্ষণিকের মধ্যে তেজপূর্ণ হয়ে আসে, চোখ মুখ খিচিয়ে উঠে, রাঙা মুখ ভিড় দুটো তমিশ্রা ভিড়, কণ্ঠে হায় হুতাশ। হ্যাঁ, আপনি তো মুখ বিশেষজ্ঞ হয়ে গেছেন, মুখে দেখেই চিনে ফেলেন সব। কতটুকু চিনেন তা জানা আছে, কমবারে কমবারে চিনেন কদু। তুই তাহলে বলতে চাচ্ছিস পিঠা তুই বানিয়েছিস? আচ্ছা মানলাম তুই বানিয়েছিস, চল একটা পরীক্ষা হয়ে যাক। তুই আবার আমার সামনে বসে নতুন করে ফের পিঠা বানাবি, তাহলেই বিশ্বাস করব। আশ্চর্য, আপনাকে বিশ্বাস করাতে যাবে কে শুনি? আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী না প্রধানমন্ত্রী যে আপনি বিশ্বাস না করলে দুনিয়াদারি উল্টে পাল্টে যাবে? বিশ্বাস অবিশ্বাস সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার স্যাপার। যাই হোক, কোচিংয়ে যাব আমি, পথ ছাড়েন। 1 মিনিট, তুই আজ কোচিংয়ে যেতে পারবি না যতক্ষণ পর্যন্ত পিঠা বানিয়ে না দেখাবি। কোচিং করতে হবে না শুনে পাখির মনে আনন্দ লাড্ডু ফুটে। হায় হায়, এত মেঘ না চাইতেই জল। হায় হায়, এত মেঘ না চাইতেই জল। লেখাপড়া মোটেও ভালো লাগে না তার। মনে মনে মাঝে মধ্যে বলে, আম্মা আমায় বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দাও না কেন? তবুও তার বিয়ে হয় না। আশপাশ কত লোকের বিয়ে হয়, তারটা কবে হবে যে? তাহলে যদি পড়া নামক প্যারা আপদ যন্ত্রণা থেকে মুক্তি মেলে। ইচ্ছে মাঝে মধ্যে রসিকতা করে বলে, বিয়ের নাকি একটা গাছ আছে, সেখানে যার বিয়ের ফুল ফুটে একমাত্র তারই বিয়ে হয়। পাখিও এসব আজগুবি মিথ্যাচারের কথা মোটেও বিশ্বাস করে না। যদিও কথাটা কেবল মজার ছলে বলেছিল সে, এমনি তো ফাঁকিবাজ। পড়তে মোটেও ভালো লাগে না। পড়তে বসলো মরার মতো। ঘুম নামক নেশা আষ্টে পৃষ্ঠে চেপে ধরে। ঘুম তবে তাকে ছাড়েই না, বইকে সে ধরে না। মনের অভিব্যক্তি মনের অভ্যন্তরে আটকে রেখে মুখটা ভার করে বলে, তখন আবার মারবেন না তো? আমাকে তোর এমন দজ্জাল মনে হয়? ছি পাখি, তোর চিন্তাধারা এত কুৎসিত নোংরা। কত বড় খারাপ লোক, কথায় কথায় খোঁচা মেরে কথা না বললে ওনার পেটের ভাত যেন হজমই হয় না। তোর চিন্তাধারা কুৎসিত বিয়াদ্দব বেটা, তোর কপালে হিজড়া বউ জুটুক। অতঃপর প্রকাশিতব্য মুখটা হাসি হাসি রাখে, হাসবা না ধরে রিনটিনে গলায় বলে, ঠিক আছে। ঠিক আছে, পিঠা বানাতে যা যা লাগবে মোবাইলে সব লিখে দে। কথাটা বলে লোকটা আইফোন প্রো ম্যাক্স ফোনটা এগিয়ে দেয়। পাখি কাঁপা কাঁপা হাতে আইফোনটি ধরে, চুলেই যেন পড়ে যাবে। ওর ভীষণ ভয় করে। এত দামি ফোন লাইফে ফার্স্ট হলো। যেখানে নুনান্তে পান্তা ফুটে সেখানে স্মার্টফোন চালানো বিলাসিতা মাঝ স্বাধীন একটা চালান নড়বড়ে। যদিও শুনেছে নতুন একটা মোবাইল কিনে এনেছে, টাকা পেয়েছে কোথায় সেটা জানে না সে। মুক্তি আপা যেটা চালায় ওইটা নিখিল ভাই দিয়েছে। আর ঘরে একটা আছে নড়বড়ে বাটন সেট, দিনের মধ্যে 70 বার বন্ধ হয়, 70 বার খোলে। কাঁপাকাঁপির কারণে পাখি ঠিক লিখতে পারছিল না, টাইপিং করতে সমস্যা হচ্ছিল। বিরক্তি আদলে সুবিন্যস্ত চুল গুলি ঝাঁকিয়ে এলোমেলো করে দৃষ্টি ঘুরিয়ে কিশোরীর কাঁপাকাঁপি করা হাতটিতে সরু চাহনি ফেলে দেখলো আকস্মাৎ ছো মেরে মোবাইল টেনে হাতে নিয়ে নিল। চিবিয়ে চিবিয়ে পুনরায় উড়ন্ত উষ্ঠে ভাজে শুধালো, তুই যে মৃগী রোগী আগে জানতাম না তো। এত এত রোগ নিয়ে থাকা বড়ই অন্যায়মূলক কাজ। তোর কারণে আমরাও বিপদে পড়ব। এখন নাম বল, আমি লিখে দিচ্ছি। পাখি পুরোই হতাশ হলো। এত এত কথা বলছে লোকটা, কোনটা রেখে কোনটার উত্তর দিবে? দিক বেদিক হারিয়ে অথই শূন্যতা উপলব্ধি করে। তার মধ্যে নিজের উপর নিজেই চরম বিরক্ত হয়ে, আগে যক্ষা রোগী ছিল, এখন আবার মৃগী রোগী বানিয়ে দিল। সামনে আর কি কি রোগ আবিষ্কার করে বা রোগী বানিয়ে দিবে তা নিয়ে গভীর শোকাহত আশঙ্কায় রয়েছে। ডায়েরিতে চুকে চুকে হিসেব করে লিখে রাখতে হবে সব। এক সময় গড়ায় গন্ডায় পই করে হিসেব নিয়ে ছাড়বে। দীঘল ঘন পাপড়ি পিন পিন করে ঝাপটালো কিশোরী। শিবরে ললাটে ভিড় করেছে হুড়মুড়ে ধূপধাপ কুণ্ঠা
ফের লোকটা প্রশস্ত বক্ষের উচাটন ফুলিয়ে চোট কাটা কণ্ঠে স্বভাব সুলভ শুধালো। এত লজ্জা পাচ্ছিস কেন? আমি কি তোকে চুমু খেতে বলেছি? পাখি থুতনি গ্রীবা দেশে মিলিয়ে এক বুক বিভ্রান্তিকর কুণ্ঠা নিয়ে বলে, ছি, এসব কি বলেন? আপনি শ্রদ্ধেয় ভাই, তার ওপর শিক্ষক হন, আপনার মুখে অশ্লীলতা মানায় না। তুই কি বলতে চাচ্ছিস শিক্ষকরা বিয়ে করতো না, বউকে চুমুটুমু খেত না, কয়েক ডজন ডজন বাচ্চা কাচ্চা পয়দা করতো না? আস্তাগফিরুল্লাহ, কি বলেন এসব? তোর কথা শুনে মনে হলো শিক্ষকরা কোনো প্রেম ভালোবাসা করতে পারতো না। তারা চুমু কেন, বউকে ছুলেও অশ্লীলতা, তার কারণ তারা শিক্ষক। ঝড়ের বেগে ছুটে কিশোরীর বক্ষর স্পন্দন উত্তাল সমুদ্র, দেহ অবধি অজানা শিহরণে ঢেউ শিউরে ওঠে, দোলাচলে অবরুদ্ধ মস্তিষ্ক, উৎকর্ণদয় তৎক্ষণাৎ ছা ছা করে উঠে, শুকনো চোখ গেল পরপর, এমন ঠোঁট কাটা লোক হয় আদৌ? বক্ষস্থলে ধুকপুকুনিতে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিষয়টি এড়িয়ে যায়, কণ্ঠের বেগ বহাল রেখে দায়বদ্ধতা কণ্ঠে বলে, চালের গুঁড়া, ডিম, চিনি আর ময়দা 100 গ্রাম হলেই হবে। নফ মেসেজ লিখে রমিজকে কল লাগায়। নিখিলের মুদির দোকানে এখনই যাবি? যা যা, মেসেঞ্জারে লিখে দিয়েছি, সব পাই টু পাই হিসেব করে নিয়ে আসবি। সময় 30 মিনিট, এর ভিতরে আসবি, 1 মিনিটও যেন লেট না হয়। ফোন কেটে নফ পাখির দিকে তাকায়, ততক্ষণে গোসল করে ইচ্ছে সব বেরিয়েছে, মুস্কান বরিশাল ফিরে গিয়েছে, আবার বৃহস্পতিবার বিকেলে আসবে। ইচ্ছে চুল মুছতে মুছতে পাখিকে শুধালো, কখন এলি? 10-15 মিনিট হবে। নিখিল ভাই কই? দোকানেই আছে। আজ এত তাড়াতাড়ি এলি? পিঠা নিয়ে এসেছিলাম। কই পিঠা? শেষ করতে দিবি তো? নওয়াব ভাইরে ধর, সব উনি গাপুস গুপুস করে গিলে নিয়েছে। জানেন তো নাও ভাই, পিঠা আমার কত পছন্দ। সব খেয়েছেন ভালো কথা, অন্তত একটা পিঠা মানবতা খাতিরে আমার জন্য রাখতে পারতেন। ঘেউ ঘেউ করিস না তো, তোর জানু আবার বানাবে। কি সত্যি পাখি, তুই আবার বানাবি পিঠা? বাহ, তুই তো বড় হয়ে গিয়েছিস, বিয়ের জন্য পাত্র দেখবো। পাখি খানিকটা লজ্জা পেল নব ভাইয়ের সামনে, এসব কথায় ওর গোর অস্বস্তি বাড়িয়ে তুলল। যা, লজ্জা লাগছে। দেখেছেন না ভাই, পাখি আবার লজ্জাও পায়। লজ্জা তো তোর আর ওনার বাপের সম্পত্তি পেতেও অনুমতি লাগে। নব খাট থেকে উঠে এলো, পাখির সম্মুখে চাঞ্চল হয়ে দাঁড়িয়ে শুধালেন, বললি আরেকবার বল। কই কিছু বলি নাই তো, আপনি মনে হয় একটু বেশিই ভাবছেন। নওয়াফ পাখির দিকে আরো এক ধাপ অতিক্রম হয়, ওর মুখের ওপর সামান্য পরিমাণ ঝুঁকে চোখে চোখ রাখে, ধূসর রঙের মণি দুটোয় পাখির দৃষ্টিসীমা আটকা পড়ে। পাখির উৎকর্ণের নিকটে মুখ নিয়ে উনি ফিসফিস করে বললেন, লজ্জা আমার বাপের নয়, বউয়ের সম্পত্তি, পেতেও অনুমতি লাগবে। সুতরাং আমার বউয়ের লজ্জা তুই পাবি কেন? পাখি হতভম্ব হয়ে পড়ল, লোকটা এমন এত অদ্ভুত অদ্ভুত কথা পায় কই? সারাদিন শুধু বউ আর বউ বউ করে, বউ পেলে না জানি কি করে। এই বান্দারে এমন আবেগটা তার বাবা মা কেন রাখছে? একটা বেঁধে ধরে বেঁধে বিয়ে দিবে, তা না করে যত্ন করে লোকের মাথা খাওয়াচ্ছে। ততক্ষণে রমিজ এসে আছে, বাজারগুলি পাখির নিকটে এগিয়ে দেয়। নফ ইচ্ছে আগ্রহ নিয়ে দেখছে, সে তেমন একটা কাজকর্ম পারে না। ভাত, আলু ভর্তা, আলু ভাজা, ডিম ভাজা আর ডাল ছাড়া কিছু পায় না। আজ পাখির থেকে পিঠা বানানো শিখবে ভাবল। তার আগে নফ জিজ্ঞেস করে, অনুচ্ছেদ রচনা দিয়েছিলাম, পড়েছিস? না। যা পড়তে বস, আজ পড়ার জন্য নয়তো মায়ের খাবি। পাখি পড়া শিখে আসছে? হ্যাঁ। পুরোটা? হ্যাঁ, পুরোটাই শিখে আসছে, তুই গিয়ে পড়। পাখি বুঝলো না সে কখন বললো পড়া শিখে এসেছে। অর্ধেক মুখস্থ করতেই তো ঘাম ছুটে যাচ্ছে, সেখানে পুরোটা শিখা ওর জন্য চাপ সৃষ্টি করা। হুদাই ভালো মস্তিষ্কে এত চাপ দিয়ে নষ্ট করার কি দরকার রে? নওয়াফ পাখির দিকে তাকিয়ে ধমক ছোল, অমন ফেলফেল করে চেয়ে দেখছিস কি? আপনার বংশ দুধটা বুঝি এক সময় স্বৈরাচার ছিল? দারুণ বলেছিস, বুঝলি কি করে? আন্দাজি বলছি। কথা না বাড়িয়ে কাজ কর। পাখি কোমরে ওড়না গুজে রান্নাঘরে ঢুকে নওয়াফ ওর পিছন পিছন রান্নাঘরের দরজার সামনে ঠেস দিয়ে দাঁড়ায়। পাখি জিজ্ঞেস করে, সব বানাবো। বাকি অর্ধেক কি তোর নানি এসে বানাবে? জাদরেল একটা মুখ না যেন ধনুক
কথায় কথায় ওর বাপ আর নানুর নাম নিবেই। অত শত ভাবলো না আর। জানে লোকটার ব্যবহার অমনি, বলে কই লাভ নেই, পাল্টাবে না। সব উপাদান একসঙ্গে মিশ্রণ করে পিঠা বানানোর পূর্ব প্রস্তুতি নেয়। ফ্রাই প্যানে তেলের কাপড় ঘষা দিয়ে অল্প অল্প করে গোলা আটার মিশ্রণ ঢালে। ফ্রাই প্যানে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গোলাকার একটি রুটি করে, তার উপরে খুন্তি দিয়ে পাটে পাটে ভাঁজ দেয়। শেষে প্লেটে তুলে উঠায়। নখ বুকে আড়াআড়ি হাত বেঁধে মেয়েটার দক্ষ হাতে পিঠা বানানো সূক্ষ্ম নজরে দেখে। এখন পাক্কা একজন গৃহিণী মনে হচ্ছে। ওর নজর মেয়েটার পা থেকে মাথা অবধি ঘুরে বেড়ায়। কোটরে বিষ মিশানো মাদকতা, নিখুঁত চোখ দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে কিশোরীর অঙ্গভঙ্গি, মুখশ্রী যুগল বিরক্তি মাখা ভাঁজ আচমকা ওর দৃষ্টি কালো একটি জন্মদাগের মতন তিলে গিয়ে আটকায়। ঠিক ঘাড়ের কাছে জন্মদাগের মতন একটি বড় তিল, তার উপর দু একটা লোমও। অমনি পৌরুষালী মুখটা শুকনো ঢোকিল সমস্ত দেহে অবধি শিরশিরে অনুভূতি তাকে মাতাল মাতাল করে তুলছে। গরম গরম শ্বাস ফেলে। হারিয়ে গেলে খুব সহজে তোকে পাওয়া সম্ভব। পাখির হাত আচমকা থেমে গেল, তৎক্ষণাৎ হাত চলে গেল ঠিক ঘাড়ের দিকে। ইস, কালো বড় তিলটা লোকটা দেখে ফেললো। কি পরিমাণ খারাপ লোক! এভাবে দেখে কেউ ওর ঘোর অস্বস্তি হয়, দোটানায় ভুগে। এমন বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হবে ও আগে জানতো না। দেহে রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার উপক্রম। ওর মনে হলো লোকটা ধারালো ধনুকের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি ওর উপরই তাক করা। সে সরাসরি ঘুরে ওনার দিকে তাকায় না। না, লোকটা মোবাইল টিপছে, কিন্তু ওর পুরোপুরি মনে হচ্ছে ও ঘুরে গেলে আবার লোকটা ওর দিকেই তাকায়। দুই তিনটা পিছু ঘুরে আচমকা তাকিয়েও ছিল, কোনো লাভ হয়নি, ফলাফল শূন্য। উল্টো বিভ্রান্তিকর পরিস্থিতি শিকার হতে হয়েছে। লোকটা মোবাইল টিপছিল, খুবই নিখুঁত ও চালাক চতুর। সহজে মনোভাব বোঝা দুষ্কর কার্য অভিপ্রায়। তাহলে ওর মনে সন্দেহ ভেবে কাজে লেগে পড়ে। ফদর বাকি হাসে, নজর আটকিয়ে থাকে ওই ঘামার্ত চটচটে মুখখানার দিকে। আচ্ছা, মেয়েটাকে একটা চুমু খেলে কি তাকে চরিত্রহীন মনে করবে? ছি, নফ, কন্ট্রোল কন্ট্রোল। মোবাইলে ভিডিও হচ্ছে, অথচ বোকা মেয়েটা একবারও তা জানলো না। পুরো 1 ঘন্টা গরম তীব্র অস্বস্তি নিয়ে পিঠা বানানোর চ্যাপ্টার ক্লোজ করলো। পিঠা বানানোর শেষে সব পিঠা বক্সের ভরে পাশার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পা বাড়লো। পাখি ঘাম মুছতে মুছতে অবাক নেত্রে চেয়ে দেখে নিষ্ঠুর অকৃতজ্ঞ লোকটার পথযাত্রা। এমন নিমুখারামি লোক একটাও দুনিয়াতে আছে? এত কষ্ট করে গরমে ভিজে সিদ্ধ হয়ে ওনার জন্য পিঠা বানালো। সেই পিঠা পাই টু পাই হিসেব করে উনি নিয়ে গেছেন, ভাগছেন। মানবতার খাতিরে অন্তত একটা পিঠা সাদা উচিত ছিল না? একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। সেলফিশ একটা। ইচ্ছে কলম মুখে নিয়ে কোমর খিচে ছুটল, চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আরে না ভাই, এতগুলো পিঠা সব নিয়ে আপনি চলে যাচ্ছেন? এটা কিন্তু বিএনসেভি হয়ে গেল। অন্তত একটা পিঠা হলেও আমি তার প্রাপ্ত। উনি দেবে তোরে পিঠা, কৃপণ একটা, নিজে খাওয়াই পায় না, তিশা রাক্ষস একটা। নফ পিছু ঘুরে ফিরে এলো, বক্স খুলে ইচ্ছেকে একটা পিঠে দিল। ইচ্ছে হাস্যবান অঝরে বলল, পারিশ্রমিক হিসেবে পাখিকেও একটা দেন। মোটেও নয়। একটা কেন, 1 ফোঁটাও পাবে না। ও আমায় রাক্ষস বলছে। আমার অত শখ নেই আপনার পিঠা খাবার, পেটে ঠিক হজম হবে না। তবে বিশ্বাস অন্তত হয়েছে পিঠা বানাতে পারি। পিঠার চেহারা তো তোর মতন গুলুমুলু হয়েছে, এখন খেতে কেমন স্বাদ হয়েছে তা জানি না। নফ পিঠার বক্স নিয়ে ফের রাস্তা মাপলো। পাখি বৈঠকখানায় বসে বসে কপাল মুছে আর ভাবে, দুনিয়াদারি আর নাই। মানুষগুলিও দিন দিন অকৃতজ্ঞ নিমহারামি হয়ে যাচ্ছে। কোচিং সেন্টারে চলে আসিস, এখনো সময় আছে। পাখি আকস্মিক ফরফরিয়ে উঠে অবিলম্বে বুকে থুতু ছেটায়। আপনি আবার এসেছেন? তুই কি ভেবেছিস তোকে ধন্যবাদ দিতে এসেছি? ধন্যবাদ এত সস্তা নয়, বুঝলি? যাকে তাকে দেওয়া যায় না। আমার ধন্যবাদ পেতে হলেও কপাল লাগে, কপাল। সেই কপাল তোর আছে? নেই। আগে তেমন কপাল বানা, তারপরে ধন্যবাদ নিস। আহারে আপনার ধন্যবাদ পাওয়ার জন্য আমি মরে যাচ্ছি। তো ধন্যবাদ তো আপনার জন্যই একা আবিষ্কার হয়েছে, আমরা হয়েছি ধন্যবাদের ভাড়াটিয়া।
অত শত কথা বাদ, ভালোই ভালোই কোচিংয়ে চলে আসিস, নয়তো ধরে বেঁধে এসে দুটোকে নিয়ে যাব। দুপুরে আজ তেমন ঘুমানো হয়নি, তাই দু চোখে পাতা, রাজ্যের ঘুমে তলিয়ে আছে। বেঞ্চে বসে বসে ঘুমে টুলুমুলু ঝিমোচ্ছে পাখি। তৎক্ষণাৎ নওয়াব ক্লাসে ঢুকলো। সকলে দাঁড়িয়ে সালাম জানলো। পাখি ঘুমে তুলছিল। এত এত ঘুম কোথা থেকে এলো আল্লাহ জানে। ঘুমের কারণে তাকানোই যাচ্ছে না, চোখের পাতা বন্ধ হয়ে আসে ক্ষণে ক্ষণে। সকলে বসে পড়ল। নওয়াব আর চোখে পাখির ঘুমু ঘুমু মুখটা দেখে বই খুলে বসলো। সরল বাক্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিল। সেই মুহূর্তে পাখি ঘুমিয়ে আছে। ওর মেজাজ খারাপ ও চড়া হলো। আর যাই করুক, পড়ার প্রতি সে ভীষণ সিরিয়াস। এমন ক্লাসে বসে পড়ে পড়ে ঘুমানোটা বড্ড বেমানান, অনুচিত। সে পাখির সম্মুখে গিয়ে বলে, একটা বালিশ এনে দেই। ঘুমজড়ানো কণ্ঠে কিশোরী বিড়বিড় করে, দিলে মন্দ হতো না। সকল শিক্ষার্থীরা মুহূর্তের মধ্যেই হা হা করে কক্ষ কাঁপিয়ে হেসে ফেল। পাখি ধরফড়িয়ে লাফিয়ে উঠল। সামনে নওয়াবকে দাঁড়ান্ত অবস্থায় দেখে খানিকটা লজ্জা পেলেও চোখ তুলতে সাহস পেল না। তুতনি গিরবাদেশের সঙ্গে মিলিয়ে রাখে। সারা রাত ধরে কি মুরগি চুরি করেছিস? এখন পড়ে পড়ে যে ঘুমাচ্ছিস, এটা ঘুমানোর জায়গা নয়। পড়তে এসে যদি ঘুমাতে হয় তাহলে কাল থেকে আর আসিস না। আর ঘুমাবো না, এবারের মতন মাফ করে দিন। বই খুলে ধর। নওয়াব গিয়ে ফের লেকচার দিতে শুরু করলো। পাখির কাছে বিরক্ত লাগলো। বাবা, এত বকবক লোকে করতে পারে? মাথা মনে কিছুই মাথায় ঢুকছে না। এর চেয়ে ঘুমানো ভালো। দু চোখের পাতা এক করতে পুনরায় সে লেগে পড়ে। এর ভেতরে পাখি ফের ঘুমিয়ে পড়ল। নওয়াবের রাগে হুলকি ছুটল। আচমকা ডাস্টার ছুঁড়ে মারে। ডাস্টার গিয়ে পাখির মাথার উপর পড়ল। পাখি আর্তনাদ করে লাফিয়ে উঠল। এটা আপনার ঘুমানোর জায়গা, বেডরুম নয় মিস পাখি। সরি স্যার। গুড। বলেন সরল বাক্য কাকে বলে? মনে নেই। মনে নেই না পারেন না? হঠাৎ করে লোকটার মুখে আপনি শুনেও যেন আকাশ থেকে পড়ল। এত সম্মান দিচ্ছে, ঠিক হজম হচ্ছে না। তলে তলে কোন টেম্পু চালায় আল্লাহ জানে। মুখ বাঁকিয়ে পিড়পিড় করে। যত সব ঢং। জি, বাংলার নাটক করছে। পাখি নিরুত্তর থাকে। নওয়াব ও নির্বাক মুখটির দিকে চেয়ে বই বন্ধ করে বলে, ঠিক আছে, ইতিহাসের জনককে বলুন। কেন আপনি? আমি শিওর আপনার চেয়ে ভালো ইতিহাস কেউ রচনা করতে পারবে না। তাই না? ইচ্ছে বেত নিয়ে আসতো। হেরোডোটাস। অর্থনীতির জনককে? আশ্চর্য, আমি জানবো কি করে? আমি কি অর্থনীতি নিয়েছি নাকি? মানবিক শাখা হিসেবে জানা উচিত ছিল। বীজগণিতের সূত্র কয়টি? পাখি নিরুত্তর। নওয়াব ঘুরে ঘুরে ফের বলে, বীজগণিতের জনককে পারিস না? না। তোরে দিয়াও হাল চাষে লাগবে না, গরু একটা। দরজার সামনে যা, যতক্ষণ ক্লাস শেষ না হবে এক পায়ে কানে হাত তুলে দাঁড়িয়ে থাকবি। আপনি বাংলা ক্লাসে গণিত, ইতিহাস, অর্থনীতি নিয়ে প্রশ্ন তুলে শাস্তি দিচ্ছেন কেন? আপনি যেই সাবজেক্ট নেন সেটা থেকে প্রশ্ন করুন। তাই? ওকে, স্টার্ট নাও। বাক্য কাকে বলে? কত প্রকার ও কি বল? এক বা একাধিক বিভক্তিযুক্ত পদের দ্বারা যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। বাক্য গঠন অনুসারে 3 প্রকার: সরল বাক্য, যৌতিক বাক্য, জটিল বাক্য। যৌগিক বাক্য দিয়ে একটি বাক্য গঠন করো। উদাহরণ: আপনি প্রশ্ন করছেন আর আমি উত্তর দিচ্ছি। বাহ, চমৎকার বলেছিস। এবার বল, বাংলা ব্যাকরণের জনককে? এটা তো পড়ার নেই। বইয়ের প্রথম পৃষ্ঠায় এটা দেওয়া আছে, খবরদার এখন বই উল্টাবি না। দেখে দেখে উত্তর দেওয়া আর পরীক্ষার খাতায় টুকে টুকে নকল করার সমান কথা। পারি, তবে নাম মনে পড়ছে না। দরজার সামনে গিয়ে এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাক, তাহলে দেখবি সব মনে পড়ে যাবে। বাংলা ব্যাকরণের জনককে তা জানিস না, অথচ বাংলা গ্রামার পড়তে এসেছিস। তোকে না পড়িয়ে গরু ছাগল পড়ানো উচিত। ওদের অন্তত তোদের চেয়ে মেধা ভালো। লজ্জা লাগলো ওর। শেষ পর্যন্ত মানুষ রেখে গরু ছাগলের সাথে তুলনা, এটা একদম বাড়াবাড়ি হয়ে গেল না? ও এক পায়ে কান ধরে দাঁড়িয়ে আছে। মনে মনে পৃথিবীর যত গালি আছে দিচ্ছে ব্যাটাকে। বিকালে কত কষ্ট করে 1 কেজি চালের পিঠা বানিয়ে দিল, তার বিনিময় অন্তত একটু ছাড় দেওয়া উচিত ছিল না? না, তিনি দিলেন না, মহান শাস্তি গেলেন। সব পিঠা খেয়ে তোর পেট খারাপ হোক, সারা রাত বাথরুমে থাক। অন্যায়ভাবে শাস্তি দেওয়ার অপরাধে তোর দাঁতগুলি সব খুলে খুলে পড়ুক, তোর জিভে
অন্ধকোষ হোক, আর কখনো যেন প্রশ্ন করতে না পারিস। পাক্কা 40 মিনিট পর গেল লোকটা। যাওয়ার আগে বলে গেল কাল আবার ধরবে, বইটা যেন একটু ভালো করে পড়ে আসে। পাখি মনে মনে হাসল। যাহ পাগলা, কাল পেলে তো, আমি কাল আর আসবই না। না, আসলে তোকে ধরে বেঁধে আনার চেষ্টা করব। ও আপনি জাননি এখনো? জি না। আপনার মতন খাটুস লোক আমি একটাও দেখিনি। নওয়াব এক পিসি। ভাল নফের কানে ঠিকই আসলো। আচমকা ওর চোয়াল শক্ত হয়ে এলো। যত সে পরিচিত থাক, এখানে একজন শিক্ষক, সেখানে কিনা ওর সামনে বসে ওর ছাত্রী অশ্লীল কথা বলছে। হাত পাত। কেন? তোর কাছে কৈফিয়ত দিতে হবে। পাখি কথা বললো না, চুপচাপ হাত এগিয়ে দিল। নফ ডাস্টার দিয়ে হাতে 2টা বাড়ি বসালো। ব্যথা পায়নি বললে ভুল হবে, পেয়েছে কিছুটা। আজকের পর থেকে অশ্লীল বাক্য কিংবা শব্দ বিদ্যালয় কিংবা কোচিংয়ে বসে উচ্চারণ করার আগে তোর মায়ের কথা মনে থাকে যেন। অতঃপর হনহনিয়ে চলে যান তিনি। পাখির বড্ড রাগ হলো। কল্পনায় লোকটাকে কয়েকবার কুটি কুটি করে খুনো করে বসলাম। কি ব্যাপার নওয়াব ভাই, আজ সবাইকে বিনা পয়সায় পিঠা বিলাচ্ছেন? খেতে কেমন হয়েছে তা বল আগে। এক কথায় দারুণ, জবাব হয় না। কিন্তু পেলেন কই? বানালোটাকে? আমার বউ বানিয়েছে। রসিকতা করছেন? নফ উত্তর দেয় না। রোজাইন জানে নফ ভাই অমনি একরোখা, নিজের ইচ্ছে মর্জি মতন চলে। কার কি হলো না হলো তা দেখার ওনার টাইম নেই। তবে প্রশ্ন আর করল না। কাজিনদের মধ্যে এক প্রকার কৌতূহল বিস্মিত সৃষ্টি হলো। সিমরান বুক উচ্চারণে ধপ করে ওঠে, মুখটা গম্ভীর বিস্ময়, ঘোর অন্ধকারে ঢাকা। নওয়াব ভাই বিয়ে করলো কবে? ওনার সঙ্গে তো তার বিয়ে হওয়ার কথা। সেই 2 বছর আগে তার ফুপু তার বাবাকে কথা দিয়েছিল সিমরানের সঙ্গে নওয়াফের বিয়ে দিবে। সেই জন্যই তাকে এ বাড়িতে রাখা, যাতে দুজন দুজনকে ভালোভাবে চিনতে পারে, কাছাকাছি থাকতে পারে, এই বাড়ির নিয়ম কানুনগুলো শিখে নেয়। সেখানে কিনা উনি অন্য কাউকে বিয়ে করার পায়তারা করছে। কিশোর আবেগপ্রবণ মনে ভীষণ ধাক্কাটে, হুমড়ে আসে অশ্রুসিক্তের বসনধারা। লোকটিকে সে ধীরে ধীরে ভালোবাসছে, অথচ আজ তাকে দুঃখই পোহাতে হচ্ছে। আকস্মাৎ তার চোখ ভিজে উঠে, দ্রুত চলে যায়। নফের বড় পুপুর ছোট মেয়ে সুচি বলে উঠছে, সিমরানের আবার কি হলো? ও গেল কেন? তুমি জানো না, সিমরান বিগত কয়েক বছর ধরে নওয়াব ভাইকে পছন্দ করে। এমনকি এ বাড়িতে এনে রাখা হয়েছে কেবলমাত্র নওয়াব ভাইয়ের সঙ্গে ওর বিয়ে দেওয়া হবে বলে। নওয়াব ভাই জানে কিছু? তিনি কিছুই জানেন না। ওনার মুখ দেখে মনে হয় না সিমরানের প্রতি ওনার আগ্রহ আছে। না, নওয়াব ভাই, তোমার বউয়ের নাম কি? মনচরা পাখি। সিরিয়াসলি? মজা করছি, এখন আসি, তোরা থাক। পিঠাগুলি অন্তত রেখে যাও, ফ্রিজে রেখে খাবো। আমার বউ গরমে সিদ্ধ হয়ে এত কষ্ট সহ্য করে পিঠা বানিয়েছে কি তোদের খাওয়ার জন্য? খবরদার এমনভাবে তাকাবি না, চোখ তুলে ফেলবো। যা পেয়েছিস পেয়েছিসই, নতুন করে আর একটাও পাবি না। নিখিল হাসতে হাসতে ওদের মধ্যে এসে উপস্থিত হলো। রসিকতা করে বলে, কিরে, শুনলাম তুই নাকি এক বক্স পিঠা চুরি করে ভেঙেছিস? নিখিলের বাচ্চা, তোর কাছে কি প্রুফ আছে? একটা পিঠা দে, তাইলে আর প্রফু দিতাম না। সর, আমি সৎ লোক, ঘুষ দেই না, খাইও নাই। অত সৎ হয়ে লাভ কি? বউকে যদি চুমুই খেতে না পারিস? আমি তোর মতন ভীতু পুরুষ নই, বুঝলি? শুধু সময় আসুক, শুধু চুমু না, আরো অনেক অনেক কিছু খাবো। মুখটা বন্ধ কর ভাই। না, তুই শুনবি। সকলে কানে তুলা দে। থাক ভাই, আমি বউমরা এতিম বাচ্চা, আর বালপাকনা বানাস না। কাজিনরা সবাই হতবাক। নফ তকা করে না, মুখটা নিখিলের কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলে, তোর বোন কাল রাতে স্বপ্নে এসেছিল। কি কি করেছে শুনবি না? আমার ভোলা ভালা চরিত্রকে কলঙ্কিত করে আমাকে নষ্টা পুরুষে রূপান্তরিত করেছে, আমার ভার্জিনিটি নষ্ট করেছে। এটা কিন্তু আইনগতভাবে অনেক বড় অপরাধ। তার শাস্তি তোর বোনকে পেতে হবে। যা লুচ্চা হালা,
আমার নিষ্পাপ বোনকে নিয়ে অসভ্যতামি করবি না। ধুর বেটা, লুচ্চা না হলে তোরে মামা বানাবো কেমনে? তখন সোনালি তাজা রোদ মাঠের আনাচে কানাচে ভর্তি। বিন্দু বিন্দু জলকণাকে মাটি তার নিয়ম অনুসারে শুষে নেয়। পথঘাট শুকনো ফকফকা, অথচ রাতে পিনপিনে বৃষ্টি হয়েছিল। পথযাত্রী পথিকরা মহাব্যস্ত, কারোর দিকে তাকানোর সময় নেই পর্যন্ত। যাত্রীবহন কয়েকটি অটো লাইনে লাইনে ইটের রাস্তা দিয়ে এগিয়ে চলে। কেউ কেউ আবার দল বেঁধে স্কুল থেকে বাড়ি ফিরতে আরম্ভ করেছে। তাদের মধ্যে এসে একজন মর্নিং স্কুল শেষ করে পাখি বাড়ি ফিরছিল। পুরনো এক সেট স্কার্ট, ফতুয়া আর গামছা পরে বাড়ির আঙিনায় টোটো করে ঘুরছিল। হাতে কচি কচি পেয়ারা, লবণ মরিচের গুঁড়োর সঙ্গে সরিষার তেল মিশিয়ে বেশ মজা করেই খাচ্ছিল। এভাবে খেতে দারুণ লাগে তার। একটা গামছা মাথায় দিয়ে রাস্তার দিকে অগ্রসর হয়। এইটা ওর একটা বদ অভ্যাস। যত ভালো ওর না ঘরে থাক, সে গামছা পরবেই পরবে। তার দোষ কি? গামছা পরে হাঁটতে ভীষণ ভালো লাগে, আরামদায়ক মনে হয়। হঠাৎ টিনের গেট খুলে গোটা কয়েক মানুষজন ঢুকলো। সরু চোখেও সন্দেহ নজরে দেখলো। এরা সকলে পাখির অপরিচিত। কোন জন্মে দেখেছে বলে মনে হয় না। কোনো জন্মে দেখেছে বলে তো মনে হয় না। দুজন মহিলা ও একজন পুরুষ, খুবই স্মার্ট, পোশাক আশাকে আভিজাত্যপূর্ণ, নির্ঘাত ধনাঢ্য পরিবার থেকে এসেছে হবে হয়তো। মহিলা দুজন নাক ছিটকে ওকে আর চোখে দেখে বাড়ির চৌকাঠে প্রবেশ করে। পাখি বুঝলো না এরা ওকে আর চোখে অমন খাটো করে দেখলো কেন। পেয়ারার চোখলা চিবাতে চিবাতে নিজের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখে উল্টো কাপড় পরে এতক্ষণ সে ঘুরঘুর করেছিল। হায় সর্বনাশ, এই জন্যই ওনারা অমন করে তাকাচ্ছিল। কপাল তারই খারাপ, যেদিন ঘরে মেহমান আসবে ওই দিনই সে কই আছে ছিঁড়া জামা কাপড়, সেইগুলো খুঁজে খুঁজে বের করে পরবে। মাঝে মধ্যে উল্টো জামা, উল্টো পাজামা পরে ঘুরঘুর করতে দেখা যায়। দোষ তার নয়, অতিথিদের দোষ। তারা আসার আগে বলে আসলেই তো অন্তত নিজেকে পরিপাটি করে রাখা যেত। ঘরে ঢুকে শুনলো এরা মুক্তি আপার শ্বশুরবাড়ির লোক, মানে নওয়াফ আর নিখিল ভাইয়ের দুই ফুপ্পু আর ছোট চাচা। উনি তাহলে এমপি নির্বাচন করছেন। ছি, তাদের সামনে ওকে এমন বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তেই হলো। কি ভাবছেন তারা? নিশ্চয়ই মেয়েটা পাগল, নির্ঘাত মাথায় সমস্যা আছে। ইস, কি যে লজ্জা লাগছে। ওর রুমে ঢুকে দরজা আটকে বসে রইল। তার আম্মা এসে কতগুলি কথাই শুনিয়ে গেল। চুপচাপ ভদ্র বাধ্য মেয়ের মতো সে গিলে নিল। প্রত্যুত্তরে সামান্য পরিমাণ টুটাও শব্দ করলো না। সেই সময় নিখিল ভাই এসে হাজির। মুক্তি আপাকে আজ নিখিল ভাইদের বাসায় নেওয়া হয়েছে। সেখানে তারা ভিনদেশি কাজিন ও শহরের কাজিনরা মিলে বারবিকিউ ও কাচ্চি বিরিয়ানি পার্টির আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ ভার বহন করেছে নওয়াব ভাই। লোকটা এত টাকা আসে কোথা থেকে? টাকা থাকবেই না কেন? একটা রেস্টুরেন্ট থেকে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম আসে। তাহলে আরও দোকান থেকে আরও বেশি আসার কথা। নিখিলের চাচা ফুপুরা চেয়েছিল তারা থাকতেই যেন বিয়েটা হয়। কাজল রেখা মানলেন না। একে তো মেয়ের সামনে পরীক্ষা, তার উপর টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। হুট করে বললে তো বিয়ে শাদী হয়ে যায় না। নির্দিষ্ট একটি সময় প্রয়োজন। অনেক বুঝির পর তারা বুঝতে সক্ষম হন। নিখিল যাওয়ার সময় পাখিকে টানতে টানতে নিয়ে গেল। গায়ে কোনো রকমের ওড়নাটা জড়াতে পেরেছিল বেচারে। উল্টো স্কার্ট পরেই ওই বাড়ি যেতে হলো। সেখানে গিয়ে দেখলো তুমুল এক কাণ্ড। 7-8 জনের বেশি কাজিনরা উপস্থিত। মুস্কান আপু সকলেই এসেছে। বিয়ে পর্যন্ত থাকবে। তিনি পাখির ঘোর অস্বস্তি হলো। বিয়ে পর্যন্ত থাকবে, পাখির ঘোর অস্বস্তি হলো। এত মানুষের মধ্যে নিজেকে মানিয়ে নিতে অক্ষম সে। অথচ তার আপাকে দেখো, হালকা কালার একটি সালোয়ার কামিজ পরে নিজেকে পরিপাটি করে সকলের সঙ্গে বেশ মানিয়ে গুছিয়ে নিচ্ছে। অথচ ও এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ কাটে। রোজাইন, রোজ, সুচি এরা নওয়াফের বড় ফুপ্পির মেয়ে। শ্যামা, সানফি এরা দুজন ছোট ফুপ্পির মেয়ে। সঙ্গে সিমরান, নোভা, মুস্কান, মুক্তি। ইচ্ছে আছে সকলে আড্ডায় বসেছে। পাখি ওদের থেকে অনেক দূরে। সকলেরই চমৎকার দামি পোশাক পরনে। তার দিকে তাকিয়ে দেখলো তেনা তেনা একটা পোশাক। তার শরীরে আটসাট হয়ে ঘামে লেপ্টে আছে। চুলগুলি খোপা করে ছিল। তার উপর দিয়ে কয়েকটি কোকড়া চুল ফুলে বেরিয়ে আছে। মাথায় ভালো করে ঘোমটা টেনে দিয়ে রাখলো। কিছুক্ষণ পর নিখিল ভাই আসলো। পাখির কোলে ওনার মেজর চাচার মেয়ে উষাকে দিল।
পাখি মেয়েটাকে নিয়ে পুকুর পাড়ে গেল। একটু স্বাস্থ্যবান মোটাসোটা হওয়াতে মেয়েটাকে কোলে তুলে রাখতে পাখির বেশ হিমশিমি খাচ্ছিল। উষা পড়ল সে রোজাইনের বড় মেয়ে চেরির সঙ্গে কার্টুন দেখবে। পাখি হাফছের বাঁচল। এই আপদকে অন্তত টানতে টানতে ঘুরে বেড়াতে হবে না। ফের আবার মেয়েটাকে টানতে টানতে ঘরে ফিরতে হলো। বাচ্চাদের সঙ্গে সঙ্গে কার্টুন দেখতে লাগলো। বড়দের কাছে যাওয়ার চেয়ে ওদের সঙ্গে কার্টুন দেখা অনেক ভালো। নিখিল ভাই পার্টির সব ব্যবস্থা করেছে। ছাদে প্যান্ডেলের ব্যবস্থা করেছে নওয়াব ভাইয়ের। চেলাপেলারা আলু পেঁয়াজ কাটছে। শুধু বারবিকিউ কাচ্ছি না, চিকেন, সিঙ্গারা, মুরগির চাপ ও নান রুটিও হবে। সকলে তাই নিয়ে ব্যস্ত। নওয়াব ভাইকে এর মধ্যে দেখা গেল না। মুক্তি আপারা সামনের সোফায় বসে হাসি তামাশা করছে। পাখিকে আর চোখে দেখে শ্যামা নামক মেয়েটা সূচিকে খোঁচা দিল। চিনিস ওই পকিন্নি মার্কা পাগলটাকে? এমন পাগলের মতো কেউ পার্টিতে আসে? মেয়েটা পাগল নয় শ্যামা, ও নিখিল ভাইয়ের নিকট আত্মীয়, আমাদের মুক্তি ভাবির আপন বোন। মানুষকে সম্মান দিতে শেখো। অবিশ্বাস্য, এটা মুক্তিবাবীর বোন হতেই পারে না। উনি কত সুন্দর পরিপাটি, গায়ের রঙও পরশা। আর মেয়েটাকে দেখ, মনে হয় না 2-4 দিনের মধ্যে গোসল করেছে নাকি, আদৌ সন্দেহ। মাথার চুলের অবস্থা যা নয় তা অবস্থা, তার উপর গায়ের রঙও চাপা। স্বাধীন মুক্তিবাবীর সঙ্গে ওর আকাশ পাতাল পার্থক্য। ওদের ফিসফিসানি কথা মুক্তির কানে এলো। পাখির উপর সে চরম বিরক্ত। এমন একটা জায়গায় মানুষ এমন পরিস্থিতিতে আসে, বাড়ি বসে যেমনই থাক না কেন, অন্তত এক জায়গায় গেলে পরিপাটি হওয়া উচিত। আজ বাড়ি আসুক, একটা হেস্তনেস্ত করে ছাড়বে। নওয়াব ভাই আসলো বেলা 12টার দিকে। হাতে তার বিশাল আকারের বড় কোরাল মাছ। এটা দিয়েই বারবিকিউ করবে। ঘরের ভেতর ঢুকে প্রথমেই নজর পড়ল ঘোমটা দেওয়া সরিষি বালিকার দিকে। ওনাকে পাখি এখনো দেখেনি। মুখটা ঘোর তামিশ্রায় ঢাকা। সুচিদের কথা কি ওর কানে যায়নি? অবশ্য গিয়েছে, তবুও মেয়েটা সমাজ বুঝে চুপ করে আছে। সে তো আসতেই চায়নি। গোসল করে পরিপাটি হয়ে আসতো। নিখিল ভাই তো ওকে টেনে টেনে নিয়ে এসেছে। আসার সময় এক সেট 3 পিস নিয়ে এসেছিল গোসল করে পরবে বলে। গোসল করার সুযোগ আর হয়নি। কলপার দখল করে সাফিন আর রমিজ মাংস কাটছে। নওয়াব ভাইকে দেখে সকলের আড্ডায় সমাপ্তি ঘটল। বিরাট বড় মাছটাকে দেখতে সকলেই উৎসুক হয়ে ভিড় জমালো। নওয়াব ভাই বটি আর জল চৌকি নিয়ে গিয়ে উঠোনের মাঝখানে বসলেন। চামচ দিয়ে আশ ছাড়িয়ে দক্ষ হাতে মাছটাকে বারবিকিউর জন্য রেডি করছেন। নিখিল গলা ছেড়ে পাখিকে ডাকলো। ইচ্ছে কাঁচামরিচের বোট ভাঙে। পাখি আলু পেঁয়াজ ছিলে পুকুরে ধুতে নিয়ে যাচ্ছিল। ওইদিকে পুকুরের খাটলা ভালো একটা নড়ে চড়ে। ওই দিনের বৃষ্টিতে খাটলার অবস্থা নাজেহাল দশা। পাখি খাটের উপর দাঁড়াতেই যার ফলস্বরূপ আলু পেঁয়াজ নিয়ে পুকুরের মধ্যে চিত হয়ে থাপাস করে পড়ে গেল। বেচারি পায়ে ব্যথাও পেয়েছে, সঙ্গে পানিও খেয়েছে কয়েক গ্লাস। পেঁয়াজ ভেসে থাকার জন্য খুব সহজেই পেয়ে গেল, কিন্তু আলু সে তো ডুবে ডুবে জল খাচ্ছে। কি আর করার? পুকুরের তলদেশ থেকে ডুবিয়ে ডুবিয়ে পাখি আলু উঠাচ্ছিল। তখনই স্বাধীন এসে হাজির। ওর হাতে পোলাও চাল। পাখিকে ডুবাতে দেখে তার মেজাজ খারাপ হলো। কি জন্য যে নিখিল ভাই অকর্মা ঢেকিকে কাজে ডেকেছিল? কাজ তো করছেই না, কুকাজ বেশি করছে। গলা ছেড়ে হাঁক ছাড়ে সে। কি করে গোলালো? তুই না পেঁয়াজ আর আলু ধুতে এসেছিলি, তাহলে কাজ ফেলে রেখে ডুবে ডুবে জল খাচ্ছিস? দাঁড়া, এখনই নওয়াব ভাইকে ডেকে আনছে। কাজে ফাঁকি দেওয়া ওনার মোটেও পছন্দ নয়। দূর হ নওয়াব ভাইয়ের সিসি ক্যামেরা। তোরে কিন্তু পুকুরে নেমে চুবাবো। আমি বুঝি ছাড়বার পাত্র? আয় দেখি কে কতটুকু পারি। দাঁড়া, আসতেছি। ও পুকুরে নামার আগ মুহূর্তে নওয়াফের গলা ফেসে এলো। উঠোন থেকে এসে নাম ধরে ডাকছে। যাওয়ার আগে শাসিয়ে গেল। তোরে পরে দেখে নিব। আরে আরে যা যা, রোজই দেখিস। স্বাধীন যেতেই পাখি উঠে এলো। ভেজা কাপড় নিয়ে সদর দরজায় গিয়ে হাজির হলো। দক্ষিণা বাতাসে একটু শীত নামিয়েছে, তাতে কিশোরী খানিকটা কাঁপছে। থেমে থেমে কাঁপুনি বৃদ্ধি পায়। মুখটা করুণ করে বলে, নিখিল ভাই, আপনি যে এত কিপটা আগে জানতাম না। নিখিল সিঙ্গারা রুটি বেলছিল। পাখিকে ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকতে দেখে আতকে উঠলো। আশপাশ ভালো করে দেখে নফ আছে কিনা। না, সেটা নিয়ে বাঁচা গেল। শুকনো কাঠ আনতে গিয়েছে বোধহয়। স্বাধীন মাটি কুড়ে চুলো বানাচ্ছিল। আর চোখে পাখিকে দেখে দাঁত বের করে শয়তানি হাসি হাসে। পাখির চোখ রাঙালো। নিখিল পাখিকে শুধালো, তোর এই অবস্থা কেন? ভিজেছিস কেমনে? মাছ ধরেছি, বিরাট বড় মাছ। কেন, আপনি খুশি হননি?
আপনারা তো এটাই চেয়েছিলেন। শোনেন নিখিল ভাই, সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, পুকুরের ঘাট যতদিন পর্যন্ত ইট সিমেন্ট দিয়ে বাধাই না করবেন, আমার বোনকে সোজা কথা দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তোর কথা ভেবে দেখব। এখন বল, আলু পেঁয়াজ অবশিষ্ট আছে কিছু? আমাকে দেখে কি মনে হয়? হাহ, জীবন দিয়ে হলেও আপনাদের আলু পেঁয়াজ ঠিক রেখেছি, নিন। এইটার এই অবস্থা কেন? পুরুষালী গাম্ভীর্যের গলা শুনে পাখি পিছিয়ে ঘুরে তাকালো। অমনি লম্বাটে পুরুষের চওড়া শক্তপোক্ত বুকের সঙ্গে ধাক্কা খেল। শুকনো কাঠ হাতে উনি দাঁড়িয়ে শিকারি বাজের মতো সোজালো দৃষ্টি পাখির উপর নিবদ্ধ। নিখিল দাঁত বের করে বলে, আমাদের পাখি মাছ ধরেছে, বিরাট বড় মাছ। উনি শুকনো কাঠগুলি বৈঠকখানার পাশে পাটের বস্তার উপর রাখলেন। হাত ছেড়ে ছেড়ে ঘাড় ঘুরিয়ে বললেন, সবার দ্বারা সব কাজ হয় না নিখিল। দিলি কেন ওর কাছে? জানিস তো এটার মাথায় গোবরের চাষ ছাড়া আর কিছুই হয় না। পাখির একটু আত্মসম্মানে লাগলো। ধেয়ে এসে কিছু বলবে তার আগে লোকটা ফের বলে, এখানে ভেজা কাপড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে প্রদর্শন না করে কলপার গিয়ে গোসল করে আয়। দেখছিস কতগুলি জোয়ান পুরুষ এখানে উপস্থিত, বদনজর পড়লেও পড়তে পারে। চুপচাপ কলপারে কাপড় নিয়ে চলে গেল। নিখিল নওয়াফের কথা শুনে ঠোঁট ছড়িয়ে হাসে, বিড়বিড় করে বলে, তোর বদনজর ছাড়ার কারোরটাই পড়তো না। সকলেই জানে পাখি নওয়াফের সম্পত্তি। আমার জিনিস আমি দেখবো না, তুই দেখবি শালা? নাউজুবিল্লাহ, আমার কথা কেন বলিস? আমি আমারটারে দেইখা পাই না দিশা, আবার তোরটা। পাখি কলপার থেকে গলা ছেড়ে স্বাধীনের উদ্দেশ্যে বলে, স্বাধীন গামছাটা একটু দে তো। পারতাম না, এসে নিয়ে যা। তেমন বোন তেমন হয়েছে ভাই। নিজের কোমর থেকে গামছা খুলে নফ হাতে উঠিয়ে পাখিকে গামছা দিল। পাখি মাথা দেখলো না, হাত দেখা গেল, ভাবলো স্বাধীন দিয়েছে, তাই ব্যবহার করতে উঠে পড়ে লাগে। কিন্তু একই গামছা থেকে মিষ্টি একটি ঘ্রাণ ওকে মাতাল করে তুলেছে। চোখ বন্ধ করে ঘ্রাণটা নাকে নিল। পরিচিত ঘ্রাণটা ওর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেল। কিশোরীর মন জুড়ে মিষ্টি অনুভূতিতে ভরে গেল। এটা নওয়াব ভাইয়ের গামছা, কিন্তু উনি তো গামছা নন, তোয়াল ব্যবহার করে। বেশি কিছু ভাবল না। বিদেশি শ্যাম্পু আর সাবান পেয়ে পুরো গায়ে মাখলো। শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিল। গোসল করে মাথায় গামছা পেঁচিয়ে বেরিয়ে পড়লো। উঠোনের এক পাশে কাপড়ের রশি, ওইখান থেকে কাপড় রোদে দিয়ে গামছা দিয়ে চুল ছাড়লো। কিশোরীর চুল থেকে সবে শ্যাম্পু দেওয়া ঘ্রাণ পুরুষালী নাশা রন্ধ্রে এসে আচমকাই বাড়ি খেল। কলপারের দিকে এগিয়ে যায়। পুরো কলপার খালি। আসার সময় হাতের বাম দিকে চোখ যায় নেভি ব্লু রঙের লং থ্রি পিস পরে কিশোরীর গায়ে সালোয়ার আর ওড়না সিঁদুর রঙা উজ্জ্বল শ্যাম বর্ণের গায়ে চমৎকার মানিয়েছে। তাকালে চোখে লাগে। স্নান করার কারণে মুখটায় সজীব ও স্নিগ্ধতা দেখাচ্ছে। মেয়েটা যতবার চুল ছাড়ে পুরুষালী বুকটা যেন ততবারই কেঁপে উঠছে। চুল ছাড়া শেষ হলে গামছা রশিতে দিয়ে মাথায় ওড়না দিয়ে সদর দরজার সামনে এলো। নিখিলের সামনে দিয়ে যাচ্ছিল। ছেলেটা বলল, বাহ, ব্লক প্রিন্টের থ্রি পিসটা তো তোকে দারুণ মানিয়েছে। তাছাড়া থ্রি পিস পরলে একটু লম্বা চূড়াও দেখায়। এখন থেকে স্কার্ট আর পরবি না, থ্রি পিসই পরবি, উঁচু লম্বা দেখাবে। নিখিল ভাই, আমি এমনিতেই খাটো নই, পাসপোর্ট 3 ইঞ্চি কম নাকি? হ্যাঁ, তোর থেকে আমার বউ কিন্তু 2 ইঞ্চি বেশি। উনি তো সব জিনিসই বেশি বেশি। দুপুরের দিকে মানিক মৃধার গলা পাওয়া গেল। পাখি ভেতরের রুমেই ছিল। ওর আব্বার গলা পেয়ে ফ্রিজ থেকে নর্মাল পানি নিয়ে ছুটল। যখন ক্ষেত থেকে কাজ করে তার আব্বা বাড়ি ফিরে ওনার পানির পিপাসা লাগে। মানিক মৃধা মুক্তি বলে ডাক দিল। অনেক মানুষের গিজগিজের মধ্যে সে শুনল না। উনি স্বাধীনকে ডাকলেন। স্বাধীন বিরক্ত হয়ে গেল না। মানিক রহমান বিরক্ত হলেন না। খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ, রাগে কম। জানেন সেটার খবর, ঘাট তারা একটা কয়ে বলে লাভ নেই। খুব কম সংখ্যক কথা শোনে। তখন পাখি ঠান্ডা পানি নিয়ে এগিয়ে এলো। পানি পেয়ে তিনি সন্তুষ্ট চিত্তে হাসেন। তৃপ্তি নিয়ে পান করেন। মেয়েটা অনেক ভালো, তার মন মতন। কিছু বলার আগে বুঝে যায়। তিনি পানি খেয়ে গ্লাস পাখির দিকে এগিয়ে দিতে দিতে সুথান, তুই কখন এলি? নেন আব্বা আপনার পানি। নিখিল ভাই সকালের দিকে টেনে টেনে নিয়ে এলো। পাখি ফের ঘরে ঢুকলো। চিপাচুপিতে খুঁজে খুঁজে একটি হাত পাখা পেল, সেটা নিয়েই যাচ্ছিল। অমনি তার কানে এলো, এই চাষা নামক ছোট লোক গরিবটাকে চিনিস? বেশি অহংকারী দেখাবি না। উনি
ছোট কিংবা গরিব লোক নন। তাছাড়া তিনি মুক্তি ভাবির বাবা। তোর এসব কথা শুনলে মেজাজ খারাপ হয়। ওহ, তাহলে পাখি ওর চাষা বাবার মতোই হয়েছে। ওর বাবার গায়ের রং দেখেছিস? ঠিক ওর মতোই চাপা। নিখিল ভাই কি দেশে আর কোনো মেয়ে খুঁজে পেল না? রুচির দুর্ভিক্ষ পড়েছে তার। এমন একটা মেয়ে পছন্দ করলো যার পুরো বংশটাই পকিন্নি। লোকটার গা দেখেছিস? একে তো কালো, তার মধ্যে পুরো শরীর ঘামে স্যাঁতস্যাঁতে, এক প্রকার দুর্গন্ধ বের হচ্ছে। ওয়াক থু। নিখিল ভাই কিংবা নওয়াব ভাই সামনে বসে খবরদার তোর অহংকারী মার্কা এইসব কথাবার্তা বলিস না, থাপড়িয়ে দাঁত ফেলে দিবে। সূচি বিরক্ত হয়ে চলে যেতে উদ্যত হলো আর যাওয়ার আগে শাসালো। সূচি আসার আগেই পাখি লুকিয়ে পড়ল। ওর যাওয়ার পর বেরিয়ে এলো আর চোখে একবার শ্যামার নামের মেয়েটাকে দেখে নিল। তৎপর বৈঠকখানায় পাখা নিয়ে হাজির হলো। ওড়না দিয়ে ওর আব্বা ঘাম মুছে দিতে লাগলো। মানিক মৃধা নওয়াবের সঙ্গে কথা বলছিলেন। এর মধ্যে মেয়ের এমন পাগলামি দেখে তিনি ধমকে শুধান, আরে এসব করছিস কি? নতুন ওড়না, ঘামের গন্ধে আসবে তো। পাখি থামলো না, পুরো পিঠ মুছে বাতাস করতে লাগলো। নিখিল চুলোয় আগুন ধরাতে ধরাতে বলে, দেখলেন খালু, যাদের ডাকলেন কেউ আপনার কথা শুনলো না, অথচ যাকে ডাকার প্রয়োজন ছিল তাকে ডাকা লাগেনি। আপনার মুখ থেকে বুঝে ফেললো সব। উনি যে আমার মা, মা তো তার আব্বার কষ্ট বুঝবেই। এত দামি ওড়না নষ্ট করতে গেলেন কেন আম্মা? ঘামের দাগ পড়ে যাবে তো। পাখি ওর আব্বার শুকনো মাটি মাখা হাত দুটোতে গভীর চুমু খেলো। মানিক, আরে করস কি? মুখে মাটি লাগবে তো। লাগলে লাগুক আব্বা, আমার ওড়না যতই দামি হোক তোমার সামনে তা সামান্যতম তুচ্ছ। এত কষ্ট করে রোদ বৃষ্টিতে ভিজে তুমি সফল ফসল চাষ করো, সবজি ফলাও, কাদের জন্য? আমাদের জন্যই তো। আমাদের মুখে খাবার জোটাতে তুমি দিনরাত পরিশ্রম করো, এই শক্ত হাত দুটি নোংরা করো। তার কাছে এই ওড়না কিচ্ছু না আব্বা, আমার কাছে তুমি সব কিছুর ঊর্ধ্বে। আমার দেখা শ্রেষ্ঠ পুরুষ আমার আব্বা। সিনেমায় যারা ছবি করে প্রকৃতপক্ষে ওনার নায়ক নয় আব্বা, প্রকৃতপক্ষে আমার চোখে নায়ক তো তুমি, পৃথিবীর সেরা নায়ক। মৃধা অবাক নেত্রে খানিকটা সময় চেয়ে রইলেন। এত সুন্দর কথা তার পাখি যে গুছিয়ে বলতে পারে তিনি জানতেন না। তিনি মেয়েটার মাথা বুকের সাথে হেলিয়ে দিলেন। মাথায় স্নেহের হাত বুলাতে বুলাতে বলেন, বাহ, আমার আম্মা বড় হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর কথা বলতে শিখেছে। এবার কষ্ট করে একটু পড়াটা পড় মা। এত শিক্ষিত হয়ে কি হবে আব্বা? সেই মানুষকে যদি যথেষ্ট তার প্রাপ্য মূল্যায়ন সম্মানটুকু দিতে না পারি। আমি অমন শিক্ষা চাই না আব্বা, যে শিক্ষা একজন মানুষকে হিংসুটে অহংকারী বদমেজাজি করে তোলে। দর্পে মাটিতে পা পড়ে না। না বেশি বেশি টাকা পয়সার মালিক হতে চাই। আমরা গরিব নই আব্বা, গরিব তো তারা যাদের হাত নেই পা নেই, ভিক্ষা করে খায়। আমরা মধ্যবিত্ত, কাজ করে জীবন যুদ্ধের সঙ্গে লড়াই করার সত্যিকারের অর্থে বীর সৈনিক। রক্ত মাংস পানি করে রোজগার করার প্রকৃতপক্ষে একজন মানব সন্তান। আমরা হালালটা খাই, সুদ ঘুষ খেয়ে পেট ভরি না। জীবনে অত টাকার মালিকও হতে চাই না যত টাকার মালিক হলে মন থেকে মনুষ্যত্ববোধ উঠে যায়। মানুষকে মানুষ মনে হয় না। কেবল স্বশিক্ষায় শিক্ষিত হলে হয় না আব্বা, তার ভেতরে বিবেক থাকতে হয়। চেহারা পোশাকে তো মানুষের ব্যক্তিত্ব মনুষ্যত্ববোধ ফুটে ওঠে না, তার নৈতিকতায় শিষ্টাচারে তার ব্যক্তিত্ব ফুটে ওঠে। হতবাক নির্বাক নিরুত্তেজ মানিক মৃধা মেয়ের থেকে দৃষ্টি সরালেন। এত সুন্দর করে তার ছোট্ট মেয়েটা কবে থেকে কথা বলতে শিখলো? কি চমৎকার গুছিয়ে গুছিয়ে বলছে। কে বলেছে তার পাখি বোকা? না, তার পাখি বোকা নয়। তার ভেতরে এমন এক সত্তা আছে যাকে জাগিয়ে তুলতে পারলে মেয়েটার সাফল্য শীর্ষে পৌঁছে যাবে। যতক্ষণ সরিসিনী বালিকা কথা বলছিল এক পলকের জন্য নওয়াব দৃষ্টি সরায় নিয়ে। মেয়েটার কণ্ঠে কিছু একটা ছিল, এতগুলি কথা অনায়াসে বলে দিল, থামলো না পর্যন্ত। যখন কথাগুলি বলছিল ওর চোখে আলাদা এক ধরনের তেজ আগুন ওর দৃষ্টিতে পরিলক্ষিত হয়। আগে কখনো মেয়েটার ভেতরে এমন তেজস্ক্রিয় উত্তাপ দেখেনি। পুরুষালী ষষ্ঠেন্দ্রিয় কিছু একটা ইঙ্গিত দেয়। 1 মিনিট, মেয়েটাকে নিশ্চিত কেউ কিছু বলেছে, তার ব্যবস্থা তো পরে করবে। আজ মেয়েটা তার অন্তরটাকে শীতল করে দিল।
মনটা ভরে উঠল। সে ভুল মানুষকে ভালোবাসে, সঠিক মানুষকে ভালোবেসেছে। মানুষ চিনতে তার ভুল হয় না। খাঁটি সোনা চিনেছে মানিক মৃধা। বললেন, আমি এখন যাই, বাড়ি যামু, নামু খামু। আব্বা বাড়ি যাওন লাগবো না, তাছাড়া আম্মা বাড়ি নাই, নানা সিকান্দার মির্জার বাড়ি গেছে। তুমি চলো গোসল করতে, আমি কল চাপিয়ে দিচ্ছি। তোর এত কষ্ট করতে হইব না। দূর কিচ্ছু হবে না। পাখি কল চেপে বালতি ভর্তি করে পানি দিয়ে এসে ওর আব্বার জন্য প্লেট ভর্তি করে ভাত রেডি করলো। মানিক মৃধা লুঙ্গি রোদে শুকা দিয়ে ঘরে উঠবেন, এরই মধ্যে কারেন্ট চলে গেল। তিনি আর ভেতরে গেলেন না। পাখি বৈঠকখানায় ভাত নিয়ে এলো। একটা ছোট চামচ আনিস তো মা। কি করবেন আব্বা? সে কি? হাত কাটা চামচ দিয়া ভাত খামু। পাখি লবণ নিয়ে দ্রুত ছুটে এলো। ছো মেরে হাতটি চোখের সামনে তুলে ধরল। হাত কাটলো কি করে? শামুকে কাটছে। তোমার চামচ দিয়ে খাওয়া লাগবে না, আমি খাওয়াই দিই, নাও। পাখি ওর আব্বার উত্তরের অপেক্ষা করলো না। হাত ধুয়ে ভাত মাখিয়ে ওর আব্বার মুখের সামনে তুলে ধরল। খাও। তুই এত কষ্ট করছিস কেন? যা সবার সঙ্গে ছাদে গিয়ে আনন্দ ফুর্তি কর। ওখানে জেনারেটরের বক্স বাজে, আমি নিয়ে চিন্তা করিস না, ঠিক খেয়ে নিতে পারবো। যারা আমার পরিবার তুলে কথা বলে তাদের আমি ঘৃণা করি। আমাকে বললে 7 খুন মাফ, কিন্তু আমার পরিবারকে নিয়ে বললে আমি পাখি চুপ থাকতে পারি না আব্বা। আমার রক্ত গরম হয়ে ওঠে। আর তুমি তাদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে বলছো? কে কি বলেছে মা? সেসব পরে বলবো, আগে খাও। বাবা মেয়ের এমন চমৎকার কৃত দৃশ্য নফ ক্যামেরায় বন্দি না করে থাকতেই পারল না। সে বাবার ভালোবাসার কাঙাল। ছোট্ট থেকে তার বাবা তাদের প্রতি উদাসীন, কেবল দায়িত্ব পালনে তাকে দেখা যায়। বাবার স্নেহ আদর কাকে বলে ওর জানা নেই, অথচ কত কাঙাল লোকটার ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু লোকটা ছুটে টাকার পেছনে, তার জীবনে টাকাই যেন সবকিছু। খাওয়া শেষ হলে মানিক মৃধা পথ মাপলেন। পাখি প্লেট দিয়ে বৈঠকখানে রেখে ওর বাবার পিছু পিছু ছুটে। আব্বা দাঁড়াও, আমায় একা রেখে কোথায় যাও? বাড়ি যাই, তুই যাইবি? এখানে আমার ভালো লাগছে না আব্বা, আমি বাড়ি যাব। নিখিল এসে পাখিকে এক প্রকার ধমক ছুঁড়ে মারল। না নিখিল ভাই, ভাল লাগে না বড় লইক্কা পার্টি, ভাল লাগে না বড় লইক্কা পার্টি। আপনাকেও পার্টি আপনারা করেন, আমি বাড়ি গেলাম। আমাকে কেউ কিছু বললে তাকে বলার সুযোগ আমি পাখি দিব, কিন্তু আমার পরিবারকে নিয়ে কটু কথা বললে তাকে সুযোগ আমি পাখি দিব না। পাখি পরিস্থিতি বুঝে নরমও হতে পারে, আবার গরমও হতে পারে। নিখিল বুঝলো তার অহংকারী কাজিনদের দ্বারা গন্ডগোল কিছু একটা হওয়ার হয়েছে। সে জোর গলায় বলল, পাখি অনুরোধ করছি, প্লিজ থেকে যা। বড় ভাইয়ের অনুরোধটুকু রাখবি না? যা ওর সঙ্গে, তবে একটা কথা মনে রাখবি মা, যদি কখনো হৃদয়ে আঘাত করার মতন কেউ কাজ করে কিংবা কথা বলে, তোর যদি মনে হয় এর প্রতিবাদ করা উচিত, না করলে শান্তি মিলব না, তাহলে অবশ্যই তার প্রতিবাদ করবি। মনে রাখবি, দুনিয়া নরমকে কাদায় বেশি, শক্তকে কঠোর করে। মাথা নেড়ে চুপচাপ চলে এলো। সকলে ছাদে বসে আনন্দ ফুর্তি করছে। নিচে মাটির চুলোয় রান্না করা হচ্ছে। সন্ধ্যায় 2-4টা নব্য ছেলেকে দেখা গেল। এরই মধ্যে এরা বোধহয় নব ভাইয়ের আত্মীয় হবে। মাগরিবের আজান পড়তে পাখি উজু করে এলো। নামাজ পড়ে বই নিয়ে কতক্ষণ টই টই করে এশারের নামাজ পড়ে স্বাধীনের ফোন নিয়ে সিআইডি দেখতে বসলো। এই বান্দা মোবাইল পাইলেই দিন দুনিয়া বেমালুম ভুলে বসে। তখন সমস্ত মনোযোগ মোবাইলের দিকেই থাকে। নফ এসেছিল ফোন চার্জে দিতে। কাঁথা মোড়ানোর মধ্যে শব্দ পেয়ে বুঝলো মেয়েটা ঘুমায়নি। ঘরে চোর এসে তোকে তুলে নিয়ে গেলেও টের পাবি না। পাখি আচমকা লাফিয়ে উঠল। চোখের সামনে নব ভাইকে মোবাইল চার্জ দিতে দেখল। নিজের দিকে তাকাতেই নজরে পড়ে ওর বুকে ওড়না নেই। পুরো রুম নজর ঘুরিয়ে দেখে ওড়না চেয়ারে হাওয়া খাচ্ছে। ভাগ্যিস লোকটা তাকায়নি। ওড়নাটা ওর মুখের উপর ছুঁড়েই মারল চিবিয়ে চিবিয়ে বলেন, সিরিয়াস করতে চাচ্ছিস? মানে কি? খুব সোজা। চলে যান আপনি, আপনার মুখও দেখতে চাই না। সামান্য পরিমাণ ঝুঁকলো সে। পাখি পিছিয়ে গেল। তিনি স্বচ্ছ চাহনি ফেলেন। সেই চাহনি যেন কিশোরীর বক্ষের অভ্যন্তরে গিয়ে বিধে। তা দেখে উনি অধর কামড়ে সুতনু মুখে হাসেন। উঠে দাঁড়ান। দরজা দিয়ে বের হতে হতে বিড়বিড় করে নিটল উষ্টে ভাসে বলেন, এই মুখটাই তোকে রোজ একদিন সহ্য করতে হবে রে পাখি। রাতে আর নওয়াফের সঙ্গে পাখির দেখা হয়নি।
বাংলা ব্যাকরণ পড়তে পড়তে কিশোরীর দু চোখে রাজ্যের ঘুমে তলিয়ে এলো। পুরো ঘর খালি, সকলের ছাদে। নওয়াব এই ফাঁকে দরজা আটকে কিশোরী কাঁথার ভেতর ঢুকে গেল। এক হাত দূরত্ব রেখে মেয়েটার মুখের উপর থেকে বাংলা ব্যাকরণ বইটি সরায়। মাথা থেকে কড়া শ্যাম্পুর ঘ্রাণ ওকে মাতাল করে তুলেছে। এলোমেলো কোকড়া চুলগুলি সযত্নে কানের পিছে গুজে দেয়। তৈলাক্ত মুখটা বড্ড টানছে। পুরুষালী বুকের লোমগুলি আচমকা দাঁড়িয়ে গেল। দেহ জুড়ে কারেন্টের ন্যায় অনুভূতি। সেই কিশোরীর দিকে আরেকটু অগ্রসর হয়, ডান হাত উঁচু করে গভীর চুমু খায়। নাক দিয়ে কিশোরী গায়ে কৃত্রিম ঘ্রাণ চুষে নেয়। কবে হবে এই নারী পুরোপুরি তার? রন্ধ্রে রন্ধ্রে সে আধিপত্য চালাবে। তার সেই ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আর সয় না পরাণে। কেন বুঝে না মেয়েটা? একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সর্বনাশ করেছে সে। কোমল ঠোঁট দুটির উপর হাত দিয়ে ছুলেন তিনি। কুকর্ম করার জন্য অদরকারে এগিয়ে গেল। পর মুহূর্তে নিজেকে সংযত করেন। নাকের ডগার উপর ছোট্ট করে চুমু বসালেন। আলু থালু গাল দুটিতে নিজের সবে গজানো দাড়িযুক্ত গালটি দিয়ে দুটি খসাও বসালেন। কোমল সফট আঙ্গুলের ভাঁজে তাকে পুরুষালী আঙ্গুলগুলি গুজে দিলেন। কি যে ভালো লাগছে, মনটায় প্রশান্তি লাগে। দীর্ঘ মুহূর্ত পুরুষালী চোখ দুটির মণিতে কিশোরীর প্রতিচ্ছবি দেখা যায়। নেশালো মুখটা নিয়ে ফিসফিসিয়ে কিশোরীর উৎকর্ণ শুধালেন, রে ঘুমন্ত কিশোরী, তোকে পাওয়ার নেশা আমাকে মাতাল করে তোলে। মনের মন্দিরে ঘোর অস্থিরতা বাড়িয়ে দেয়। কবে পাবো তোকে খুব নিকটে, অতিরিক্ত কাছে, গভীরভাবে ছুতে? আমি যে আজকাল নিজেকে কন্ট্রোল করতে পারছি না। সমস্ত শরীরে তুই মরণ যন্ত্রণা নামক আগুন ধরিয়ে দিয়েছিস। এখন আমার আমিটাকে কি করে সামলাবো রে পাখি? আগুনে জ্বলছি, বড্ড পুড়ছি। তুই দেখছিস না ভেতরকার যন্ত্রণা? তুই হলি সর্বনাশী এক বালিকা। আমাকে মরণ বিষ পান করিয়েছিস। কি ভেবেছিস এমনি ছেড়ে দিব তোকে? না, একবার শুধু দলিল সহ নিজের সম্পত্তি করে নেই, এরপরে প্রতিটা রজনী তোর থেকে এর শোধ তুলে নিব আমি নওয়াব এক ফোঁটাও ছাড়বার পাত্র নই। কড়াই গন্ডায় পাই টু পাই উসুল করে হিসাব নিব। তোর লাজ লজ্জা হরণ করার অধিকারী হব রে কলিজা। বেশি নয়, আর কয়েকটা দিন, এরপরে তুই সম্পূর্ণ হবি নওয়াফের কেনা সম্পত্তি। তোর দেহের ভাজে ভাজে নওয়াফের সিলমোহর লেগে থাকবে। বুক ফুলিয়ে তপ্ত শ্বাস ছাড়েন পুরুষালী। প্রশস্ত চওড়া বুকে বাড়ে ঘনত্ব, অস্থিরতা। হাসপাস করে সে। কিশোরীর ঘুমন্ত মায়াবী স্নিগ্ধ মুখটা যে একজন বলবান পুরুষ গিলে খাচ্ছে, সেই সম্পর্কে অবগত কি সে? না জানালো তৃষ্ণার্ত প্রেমিকের সেই অজানা প্রণয় নামক ভয়ঙ্কর শিখা খেলার কথা। খুব ভোরে পাখির ঘুম ভাঙে। পাখিদের কুজনে ঘুমিয়ে থাকা দেয়। কাল রাতে না খেয়ে সে ঘুমিয়েছে। উঠেছিল সে সকাল 5টায়। সে হিসেবে তাড়াতাড়ি ঘুমানোটা আহামরি কিছু না। হামি দিতে দিতে বিছানা ছাড়ে লম্বা আলসেমি দিয়ে উঠে দাঁড়ায়। আম পাতা দাঁতে ঘষে ঘষে পুকুর থেকে উজু করে ফজরের নামাজ আদায় করে। মুস্কান মুক্তির ইতিমধ্যে উঠে নামাজে দাঁড়িয়েছে। পাখি বাড়ির আঙিনায় টোটো করে ঘুরঘুর করছিল। নেড়ি কুকুর টান টান হয়ে ঘুমাচ্ছে। নিশ্চয়ই সারা রাত্রি জাগ্রত থেকে সকাল সকাল ঘুমিয়েছে। কি স্নিগ্ধ মন মাতানো শিরশিরে হাওয়া ভেতর বাহির সবটা জুড়ে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে ও প্রশান্তি এনে দেয়। কেউ যদি প্রকৃত সতেজ হাওয়া খেতে চাও তাহলে খুব ভোরে উঠে পড়ো, বাহিরে বেরিয়ে দেখো সৃষ্টিকর্তার সৌন্দর্যে ঘেরা বৃক্ষগুলিকে কতটা সুন্দর তারা। এই বৃক্ষগুলির কারণেই হাওয়াটাও বেশি বহে। স্বাধীনকে দেখা গেল ছাই দাঁতে ঘষতে ঘষতে আসছে। ও ঠিক আছিস? আমি রোজই ভোরে উঠি, জানিস না বুঝি? জানি। আমি বাড়ি যাচ্ছি, তুই যাবি? আমি যাব না। আমার ব্যাগটা আসার সময় নিয়ে আসিস। এখান থেকে স্কুলে যাব। ইউনিফর্ম না পরলে তোর পেছনে একতারা দুতারা সব পড়বে। সেটা আমি বুঝবো। ঠিক আছে। স্বাধীন সাইকেল নিয়ে মৃধা বাড়ি ছুটল। পাখি মাথা আছড়ে ঠিকঠাক করে চনু পাউডার গালে ঘষে, চোখে একটু কাজল লাগায়। ওড়নাটা বিশাল আকারের বড় ছিল। ইচ্ছের একটা ইনার ক্যাপ নিয়ে মাথায় দিয়ে ওড়না দিয়ে পারফেক্ট ভাবে হিজাব পরেও নিল। কই যাচ্ছিস? তুলে ইচ্ছে যাবে না, ওরে তুলে দাও। ও যাবে না,
শরীরটা ভালো নয়। আয়, আমি খাবার গরম করে দিচ্ছি। এত সকালে আমি কিছু খাই না। সে কি, না খেয়ে যাবি নাকি? না না, এটা ভালো দেখায় না পাখি। গতকাল রাতেও খাসনি, ঘুমাচ্ছিলি বলি আর ডাকিনি। সকালে কত মজা করলো, আর তুই পড়ে পড়েই ঘুমাচ্ছিলি। তোর জন্য সব কিছু রেখে দিয়েছি, খেতে আয়। মিনিট 5 মধ্যে মুস্কান বিরিয়ানি গরম গরম পরিবেশন করতে দিল, সঙ্গে বোরহানি, কোক, বারবিকিউ ছিল। পাখি বিরিয়ানি আর বোরহানি খেয়ে উঠে গেল। বারবিকিউ খেয়ে দেখ, মজা হয়েছে। সকাল সকাল মাছ খাবো না, বমি আসবে, আবার মুখ থেকে গন্ধ আসতে পারে। ততক্ষণে স্বাধীন এসে হাজির। সে সাইকেলের বেল বাজাতে বাজাতে পাখি ডাকছে। পাখি দ্রুত চলে এলো। নাফ ঘুম ঘুম ফোলা ফোলা চোখে জানলা দিয়ে স্বাধীনকে থমকালো। ততক্ষণে পাখি এসে হাজির, ব্যাগ কাঁধে নিয়ে সাইকেলের পেছনে উঠে বসলো। সারা রাত নফ ঘুমাতে পারেনি। শেষ রাতের দিকে যা একটু ঘুমিয়েছিল, সকাল সকাল সাইকেলের হর্নের কারণে তাও ভেঙে গেল। আচমকা প্রেয়সীকে দেখে তার ঘুম ঘুম ভাবটা উড়ে গেল। শক্ত মেজাজ মুহূর্তের মধ্যে শীতল হয়ে গেল। পরিপাটি হওয়া কিশোরীর কাজল মাখা আঁখি দুটিতে পুরুষালী স্বচ্ছ দৃষ্টিযুগল আটকে পড়ল। মুহূর্তের মধ্যেই বক্ষে প্রলয় ঝড় শুরু হলো। ওইদিকে স্বাধীন পাইকে নিয়ে ছুটল, অথচ তার হৃদয়ে গতিবেগ এখনো থামছে না, লাফাচ্ছে ছাপাচ্ছে। এখন আর ঘুমানো সম্ভব নয়। দু চোখের পাতায় ঘুম নামলো তো সকাল সকাল মেয়েটার ভয়ঙ্কর রূপ দেখে ঘুমটা কেড়ে নেওয়ার প্রয়োজন ছিল কি? এমনিতেই সে মরা। নিখিলের পশ্চাৎ দেশে লাথি বসালো। আটকে উঠল সে। কাঁচা ঘুম থেকে চোখ ডলে উঠে বসলো। ঘুম জড়ানো কঞ্চেই বলে, ওভাবে লাথি মারলি কেন? বেকায়দায় পড়ে যদি আমার বউয়ের সম্পত্তি নষ্ট হতো? বউয়ের সম্পত্তি বাদ দে ইডিয়েট, আগে নিজের চিন্তা কর হাদারাম। তোর লুঙ্গি কই? নিজের দিকে তাকিয়ে দেখে সে লুঙ্গিবিহীন। হায় হায়, কি সর্বনাশী কাণ্ড! লুঙ্গি কই? ভাগ্যিস আন্ডারওয়্যার ছিল পরনে, নয়তো মান ইজ্জত আজ সব ধুলোই মিশে গিয়েছিল। ওই দিকে তাকিয়ে দেখছিস কি? লুঙ্গি তোর শ্বশুরবাড়ির খাটের নিচে সাঁতার কাটছে। একটু দে না ভাই। আমার ঠেকা পড়ছে, নিজের কাজ নিজে করতে শেখো ভাই। শৌচাগারে চলে গেল। নিখিল মুখটাকে করুণ করে বিছানা থেকে নিচে নামলো। অমনি মুক্তি এসেছিল সামনে ঘর ঝাড়ু দিতে। নিখিলের অমন অবস্থা দেখে সে আটকে উঠল, গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, আহ, নির্লজ্জ লোক! লুঙ্গি থাকে কই? বাতাসে বাতাসে হাওয়া খায় নাকি? নিখিল জলদি খাটের নিচ থেকে লুঙ্গি তুলে পরে নিল। জান, অমন করে চেঁচায় কেউ? সকলে ভাববে কি? মুক্তি নিখিলের কথায় পাত্তা দেয় না, উল্টো চোখ রাঙিয়ে শুধায়, লুচ্চা, অসভ্য, বদমাশ লোক! যা দুষ্টু লুচ্চা অসভ্য না হলে বউকে হালি হালি বাচ্চা উপহার দিব কি করে? মুক্তি ঝাড়ু রেখে লজ্জায় লাল হয়ে এলো, দৌড়ে ঘরের ভেতর চলে যায়। ওইদিকে মুস্কান মুক্তির চেঁচানোর শব্দ শুনে ছুটে যাচ্ছিল। নওয়াব ওকে পথিমধ্যে আটকে দেয়। যাস না ওইদিকে, পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি শুটিং চলছে, গেলেই বিপদ। মুস্কান তার ভাইয়ের খবর জানে, তাই আর সামনে এগোলো না। লজ্জা মাখা মুখটাই আড়াল করে রাখে। বুদ্ধিমতী মেয়েরা অল্পতেই বুঝে যায়। পাখি হলে ফ্যাল ফ্যাল করে কতক্ষণ চেয়ে থাকতো, মুখটা করুণ করে বলতো, আপনি কি বলছেন বুঝতে পারছি না। কথাটা ভাবতে নফ অদর বাকি হেসে ফেল। স্কুল থেকে ফিরে লম্বা একটা ভাত ঘুম দিয়েছিল। বিকেল হতে আবারও বেরিয়ে পড়তে হলো কোচিংয়ের উদ্দেশ্যে। ইদানিং পড়ার প্রতি চাপ সৃষ্টি হচ্ছে। সকালে স্কুলে যাও, বিকেলে কোচিংয়ে ছুটো। এমন ছোটাছুটির মধ্যেই আছে বেচারি। ভোটের বেশি দিন বাকি নেই। নফ ভাইয়ের ভোট নিয়ে ব্যস্ততায় সময় কাটাচ্ছে। দলে দলে বাড়ি বাড়ি ভোট চাইতে যাচ্ছে। আবার বেশ রাত করে সকলে মিটিংয়ে বসে। সেখানে চলে লম্বা আলোচনা, সাথে থাকে রং চায়ের সঙ্গে শক্ত টোস্ট বিস্কুট। আজ শেষের ক্লাস ছিল নওয়াব ভাইয়ের। উনি মহাব্যস্ত, ক্লাস নেওয়ার মতন সময় নেই। কোমর খিচে দৌড়ানোর উপরে আছে। ক্লাস নেই তাই সকলে চলে যাচ্ছিল। পাখি ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটছিল। আচমকা হাট করে নওয়াব ভাইয়ের বিশ্রাম কক্ষ খোলা দেখলো। উনি মাঝে মধ্যেই এখানে বসেন। ও ভেতরে গলা টানা দিয়ে দেখলো কেউ আছে কিনা। পাশে আবুল স্যারের রুম। স্যারের বসত বাড়ি কুমিল্লা। এখানে থাকে চাকরি সূত্রে খান তালুকদার বাড়িতে। রাতে এই রুমেই থাকেন। পাখি হনহনিয়ে নওয়াব ভাইয়ের বিশ্রাম কক্ষে ঢুকে গেল। দরজাটা চাপে টানা টানা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখলো। সিঙ্গেল একটি খাট, একটি টেবিল, ছোট্ট ওয়ার্ড্রোব, একটি কম্পিউটার, কয়েকটি শার্ট প্যান্ট দেখা গেল। বোঝাই করা শত শত খাতা ওয়ার্ড্রোবের উপরে।
ক্লাস পরীক্ষা নিয়েছিল বুঝি। গোছানো বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল ও। মিষ্টি গন্ধে নাকে এসে বাড়ি গেল। মিষ্টি গন্ধ নাকে এসে বাড়ি খেল। সে নাক দিয়ে গন্ধটা আবারও শুকে। কি পারফিউম ব্যবহার করে তিনি! 10 হাত দূরে থেকেও গন্ধ পাওয়া যায়। এত ছাঁচালো তেজ, যেখান দিয়ে যায় ঘ্রাণের তেজ থেকে যায়। আকস্মিক শয়তানি বুদ্ধি চাপে ওর মাথায়। নওয়াব ভাইয়ের একটি শার্ট নিয়ে উড়াধুরা মারে, যেন শার্ট নয়, সে স্বয়ং নওয়াবকে মারছে। এক সময় শান্ত হয়ে ছেড়ে দেয়। টেবিলের এক কোনায় সিগারেট দেখলো, নামটা উচ্চারণ করে পড়লো ব্যানসন লাইট সিগারেট। মানুষকে বসে বসে খুব উপদেশ দেন না, শিষ্টাচার ও শিখাও না গেদু, সরি রিপিট, শিষ্টাচারও শিখাও না গেদু, অথচ নিজে বসে বসে আকামের ভাণ্ড সিগারেট খাও। তারা তোর সিগারেট খাওয়া আর দেখাচ্ছি। ওর ব্যাগে শুকনো মরিচের গুঁড়ো ও লবণ রয়েছে। মাঝে মধ্যেই স্কুল পালিয়ে ক্ষীরার ক্ষেত, টমেটো ক্ষেত থেকে ওরা টমেটো ক্ষীরাই চুরি করে লবণ মরিচ মাখিয়ে খায়। তাই সবসময় এগুলি ব্যাগে ভরে রাখে। সেটা যেভাবে কাকতালীয় ভাবে কাজে লেগে যাবে ভাবেনি, সেটা যে এভাবে কাকতালীয়ভাবে কাজে লেগে যাবে ভাবেনি। সিগারেটের ভেতরে থাকা সব পদার্থ টেবিলের উপর বের করে তার সঙ্গে শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে ফের সিগারেটের গুঁড়ো খোসার ভেতরে ফিটফাট করে ভরে রাখে। এরপরে সে শয়তানি হাসি আসলো। আহ মনু, তুমি এমন সিগারেট বাপের জন্ম খাওনি, একবার খেয়ে দেখো, এর স্বাদ জীবনেও ভুলতে পারবা না। আগের জায়গায় সিগারেটের প্যাকেট ঠিকঠাক করে রেখে ব্যাগ নিয়ে ভাগলো। ভোট চাইতে চাইতে বেশ রাত করে ফিরল ওরা। নিখিল, নওয়াব, আবুল স্যার আলোচনায় বসেছে। কালকে কোথায় ভোট চাইতে যাবে তা নিয়ে কথাবার্তা চলছে। নওয়াব রমিজকে বলল, যা আমার কেবিন থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। সিগারেট ছাড়া মুখটা তেতো তেতো লাগছে। রমিজ গিয়ে সিগারেট এনে নওয়াবকে দিল। নওয়াব নিখিল আর আবুল স্যারকে সাধলো। ওরা নিল। দেশলাই দিয়ে ধরিয়ে দুটো টান দিতেই ওদের 3 জনের নাক মুখ জ্বলতে লাগলো। কাশতে কাশতে মুখের নাজেহাল দশা। নাক জ্বলছে, সঙ্গে মুখও জ্বলছে। জ্বলন্ত ধোঁয়া যেন নাকের ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিল। রমিজের দিকে সন্ধিয়ার নজরে থাকায় নওয়াব, বিশ্বাস করুন ভাই, আমি কিচ্ছু জানি না, আমি তো শুধু আপনার আদেশ পালন করছি। নওয়াব, রমি সত্যি বলছে, ও নির্দোষ। এই কাজ ওর দ্বারা সম্ভব নয়, কেননা সিগারেটের ভিতরে মরিচের ঝাঁজ পাওয়া গিয়েছে। অন্তত মরিচের ফাঁকি মিশাতে অনেক টাইম লাগে, সেখানেও গেল আর আসলো। অতএব দোষীও নয়, অন্য কেউ। রমিজের দিকে সন্ধিয়ার নজরে তাকায় নওয়াব। রমিজ ভয় পেয়ে বসলো। সে নওয়াবের পা ধরে বসে। নওয়াব একটা একটা করে সব সিগারেট ছিঁড়ে খুলে দেখলো সবটার ভিতরে শুকনো মরিচের ফাঁকি মেশানো। ওর মেজাজ আকাশচুম্বী হয়ে এলো। বড় বড় পা ফেলে কক্ষে ঢুকে নাক শুকে মেলি ঘ্রাণ স্পষ্ট পায়। নিজেকে শিওর হতে কম্পিউটার খুলে বসে। কেবিনে যে গোপন সিসি ক্যামেরা আছে সেটা কেউ জানে না। স্ক্রিনে ভেসে উঠে চিরপরিচিত মুখটি। নওয়াব কম্পিউটার অফ করে দরজা আটকে বেরিয়ে যায়। ঘুমন্ত মেয়েটাকে টেনে হিসে উঠিয়ে নিয়ে এলো ইচ্ছে। নওয়াব ভাইকে এর মধ্যেই রাত্রে চোখের সামনে দেখে ওর চক্ষু চড়ক গাছ পালাতেই চাইছিল। তার আগে নওয়াব ওর হাত ধরে টেনে ধরল। ইচ্ছে, একটা দেশলাই নিয়ে আয়। পাখি ভাবুক হয়, উনি কি সব বুঝে ফেলল? দেশলাই দিয়ে ছেঁকা দিবে না তো? কি ভয়ঙ্কর সাংঘাতিক লোককে বাবা! দিলেও দিতে পারে, বিন্দুমাত্র বিশ্বাস নেই। লোকটার মুখটা দেখলো একবার, লাল হয়ে আছে। কাণ্ড যা ঘটার সব ঘটেই গেছে। ততক্ষণে ইচ্ছে দেশলাই এনে নওয়াবের সামনে দিল। পকেট থেকে একটি সিগারেট বের করে সেটা দেশলাই দিয়ে জ্বালিয়ে ইচ্ছেকে শুধালো। নাক চেপে ধর। নিজে একটি মাস্ক পরে পাখিকে সিগারেটটা এগিয়ে দিল। নেখা। খাবো মানে? ছি নওয়াব ভাই, মাঝরাতে একজন মেয়েকে কাঁচা ঘুম থেকে তুলে এনে আপনি সিগারেট খাওয়াচ্ছেন? এই আপনার মনুষ্যত্ববোধ, নৈতিকতা? আপনার বুদ্ধি শুদ্ধি দেখছি সব লোপ পেয়ে বসেছে। তাছাড়া ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। চিন্তা করিস না, একটা খেলে তোর ক্যান্সার হবে না। হলে এতদিনে তোর আগে আমি পরপরে থাকতাম। নে টান মার। আশ্চর্য, এসব কুখাদ্য আমি খাবো কেন? খাবি না? না। ইচ্ছে, গাবে লাঠিটা দে তো। ইচ্ছে নওয়াবের হাতে লাঠি এনে তুলে দিল। পাখি ওকে শুধালো। তুই আমাকে পেটানোর জন্য লাঠি এগিয়ে দিচ্ছিস? এই তোর বন্ধুত্ব? মুখে নে, না নিলে লাঠির সাইজ দেখছিস তো, একটা পিটানো মাটিতে পড়তো না।
অগত্যা পাখি সিগারেট মুখে নিল। একটি টান দিতেই কাশতে কাশতে দম বন্ধ হয়ে এলো। চোখে পানি এসে ভিড় জমিয়েছে, মুখ বড্ড জ্বালা করছে। আর পারছি না। পুরাটা শেষ করে তারপরে উঠবি। পারবো না। তুই পারবি, সঙ্গে তোর বাপও পারবে। মাইরে রে, ভূতও ভয় পায়, সেখানে তো তুই পাখি। জোর করে ওর মুখে ফের তুলে দিলেন তিনি। ঝাঁঝালো গন্ধে কিশোরীর কাশি উঠে এলো, নাক মুখ দিয়ে পানি বের হচ্ছে, চোখ দুটিতে অশ্রুতে টইটুপড়। পাখি সিগারেট ফেলে দিল, কাশতে কাশতে মাটিতে বসে পড়ল। চোখ মুখ চলে যাচ্ছে ওর। ছটফটিয়ে উঠে সে অশান্ত মনে চুল খামচে চিৎকার করে উঠে নফ ঠিক ওর পাশ বরাবরই বসল। আজকে শিক্ষা হলে আর কোনোদিনও এমন কাজ করবি না। তিনটে মানুষকে তোর জন্য দুর্ভোগ পোহাতে হয়েছে। যেটা নিজে খেতে পারবি না সেটা অন্যকে কেন খাওয়াতে যাবি? কথাগুলো বলে লোকটা উঠে চলে যাচ্ছিল। পাখি তখন চেঁচিয়ে তেজতৃপ্ত কণ্ঠে বলে উঠল, আপনি শিখিয়েছেন কোচিংয়ে বসে অশ্লীল কথা গালি দেয়া যাবে না, তাহলে কোচিংয়ে বসে নিশ্চয়ই ধূমপানও করা যাবে না। খুব তো বড় বড় জ্ঞান দেন মানুষকে। তাহলে একটা পাঠশালার মতন পবিত্র স্থানে সিগারেট থাকে কি করে? একজন শিক্ষকই যদি হয় সিগারেট খোর, তাহলে সেখানকার শিক্ষার্থীরা কি হবে? গাঁজাখোর? নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও নয়। নিজের দৃষ্টিভঙ্গি আগে ঠিক করুন। কথাটা বলে পাখি আর দাঁড়ায়নি, ধূপধাপ পা ফেলে ঘরের ভেতরে চলে গেল। কিশোরীর কথাগুলো লম্বাটে পুরুষের হৃদয়ের মণিকোঠায় গিয়ে লাগলো ঠিক। সে রমিজকে ফোন লাগালো। জি ভাই বলেন। ক্লাব, ট্রি হোম, কোচিংয়ের কেবিন মিলিয়ে সর্বমোট কত প্যাকেট সিগারেট আছে? ভাই 15-20 প্যাকেট তো হবে। সব পুড়িয়ে ফেল। কি? নওয়াব বাকিটা শুনল না, তার আগে ফোনটা কেটে প্যান্টের পকেটে ভরে রেখে দিল। ওই প্রান্তে রমিজ তখনও তাজ্জব বনে আছে। হুটাট কি ঘটে লোকটার মনে, সে বুঝে উঠতে পারে না। নওয়াব ইচ্ছেকে শুধালেন, দরজা আটকে দে, আর হ্যাঁ, রাতের ঘটনা যেন 5 কান না হয় মনে রাখিস। ইচ্ছে দরজা আটকে দিল। নওয়াব বন্ধ দরজার পানে দীর্ঘ মুহূর্ত তাকিয়ে থাকে, বিড়বিড় করে নিটোল উষ্ঠ ভাঁজে ফুটিয়ে তুলেন। সিগারেট নামক বিষাক্ত পদার্থ একদিন তোর কারণেই স্বেচ্ছায় গ্রহণ করেছিলাম, যা আজ আবার তোর কারণে মাটি চাপা দিলাম। তোর নেশা বড় নেশা, তার কাছে সিগারেট কিচ্ছু না, কিচ্ছু নয় রে পাখি।